oblique impact with ball and flow, oblique impact with ball and flow, তাহলে ধরো এরকম হলো, এই হচ্ছে তোমার ফ্লোর বা গ্রাউন্ড, যাই তুমি ভাবো, গ্রাউন্ডও ভাবতে পারো, সুবিধা কিছু নেই। এইখানে একটা বল আছে, বলটার মাস সাপোজ m, বলটাকে তুমি u ভেলোসিটিতে ছেড়ে দিলে, বলটাকে আমি ছেড়ে দিলাম কত ভেলোসিটিতে, u ভেলোসিটি। এবার বলটা এসে এই লাইন বরাবর গ্রাউন্ডে আঘাত করবে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা পাচ্ছ এটা হচ্ছে নরমাল, এই ডটেড লাইনটাকে বলি আমরা নরমাল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে বলটা যে পথে এসে মাটিতে আঘাত করছে, এই অভিলম্বের সাথে নরমালের সাথে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এটাকে বলি আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। লাইটে পেয়েছো শব্দটা আপতন কোণ, এটাকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অফ দি বল। এবার বলটা ধাক্কা খাওয়ার পরে এদিকে চলে গেল ধর, এবার বলটা যাচ্ছে কত বেগে, সাপোজ v বেগে, তাহলে এখানকার এবার কোনটা অভিলম্বের সাথে ধরো হলো বিটা, এটাকে বলি অ্যাঙ্গেল আফটার রিবাউন্ড বা আফটার কলিশন বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও বলা যায়। এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তো এখানে তোমাকে ফার্স্ট যেটা বার করতে হবে এই ধরনের ক্ষেত্রে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন ক্যালকুলেট করতে গেলে, তুমি এই ভেলোসিটি গুলোকে কম্পোনেন্টে স্প্লিট করে দেবে। দেখো ইউ ভেলোসিটি দুটো কম্পোনেন্ট হবে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। এই অ্যাঙ্গেলটা আলফা, সো এই অ্যাঙ্গেলটা আলফা হবে একান্তর কোণ। তাহলে ইউ দুটো কম্পোনেন্ট পাবে, একটা হচ্ছে ইউ সাইন আলফা আর একটা হবে ইউ কস আলফা। আবার এই যে ভি ভেলোসিটি তারও দেখো দুটো কম্পোনেন্ট হবে, এই কোণটা হবে বিটা, এটা হচ্ছে বিটা, দেখো এটা বিটা হলে এটা বিটা হবে অনুরূপ কোণ, তাহলে এটা হবে তোমার ভি কস বিটা আর এটা হবে ভি সাইন বিটা। এবার তুমি যখন কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন ক্যালকুলেট করবে সংঘর্ষ গুণাঙ্ক, তাহলে দেখো কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন E কি বলেছিলাম, ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এখানে ভেলোসিটি অফ সেপারেশন দেখো ড্রপ খাওয়ার পরে হচ্ছে ভেলোসিটি অফ সেপারেশন আর ড্রপ খাওয়ার আগে হচ্ছে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। তাহলে ড্রপ খাওয়ার পরে এই গ্রাউন্ডের থেকে বলটার হাইট ক্রমশ বাড়ছে, তাহলে হাইটটা বাড়ছে কোন কম্পোনেন্টের জন্য, ভেলোসিটি ভার্টিক্যাল কম্পোনেন্টের জন্য। তাহলে ভেলোসিটি অফ সেপারেশন হবে ভার্টিক্যাল কম্পোনেন্টটা মানে v cos বিটা। আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচের ক্ষেত্রে কি হবে, হাইটটা কমতে হবে, তাহলে হাইটটা কমছে কার জন্য, দেখো ভার্টিক্যাল কম্পোনেন্ট v cos আলফার জন্য, তাহলে এটা হবে তোমার u cos আলফা। তাহলে ভেলোসিটি অফ সেপারেশনটা হচ্ছে v cos বিটা যার জন্য হাইট ক্রমশ বাড়বে, আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচটা হচ্ছে u cos আলফা যার জন্য হাইটটা ক্রমশ কমবে, তবেই তো কলিশন হবে। তাহলে সেজন্য কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন আমরা লিখব v cos বিটা বাই u cos আলফা। তাহলে এটা কিন্তু কোণাকুণি গুণ করলে দেখো লিখতে পারবে v cos বিটা ইকুয়াল টু e ইনটু q cos আলফা। এটা এক নম্বর ইকুয়েশন। এবার দেখো আমি তোমায় বলেছিলাম যে যখনই কোথাও মানে কলিশন হয় সেখানে আমরা কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম লিখতে পারি। তাহলে এখানে আমরা হরাইজন্টাল ডিরেকশনে যদি কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টামটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো হরাইজন্টাল ডিরেকশনে আমার ফাইনাল মোমেন্টামটা কত হবে, হরাইজন্টাল ডিরেকশনে আমার ভেলোসিটি আছে v sin বিটা, তাহলে এটাকে মোমেন্টাম করতে গেলে মাস দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে mv sin বিটা। আর বিফোর কলিশন হরাইজন্টাল ডিরেকশনে ভেলোসিটি আছে u sin আলফা, তাহলে মোমেন্টামটা হবে mu sin আলফা। তাহলে ফ্রম দা কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম অ্যালং হরাইজন্টাল ডিরেকশন লিখবে, তাহলে ফ্রম কনজারভেশন of linear momentum, from conservation of linear momentum আমরা কি লিখতে পারি, দেখো m v sin beta is equal to mu cos alpha। এটা 2 নম্বর দিই, ঠিক আছে। আচ্ছা এটাকে 2 নম্বর দিচ্ছি না, এখানে দেখো আমি m টা কেটে দিতে পারি, m টা কেটে দাও, m টা থাকা দরকার নেই, এটাকে তুমি ইকুয়েশন 2 দাও হলো। এবার আমি ভিটা বার করব যে ফাইনাল ভেলোসিটি, যেমন আমরা আগেরবার দেখো ফাইনাল ভেলোসিটির একটা রিলেশন করেছিলাম,
ফাইনাল ভেলোসিটি আগেরবার ছিল আমাদের আফটার কলিশন কি e ইনটু ইনিশিয়াল ভেলোসিটি, সেই রিলেশনটা আমরা চাইছি। ভেলোসিটিটা কি হবে ফাইনাল ভেলোসিটি। তাহলে 1 আর 2 এর বোথ সাইডে স্কয়ার করে দাও, করে যোগ করো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে v স্কয়ার cos স্কয়ার বিটা আসবে, আর এখানে হবে v স্কয়ার sin স্কয়ার বিটা, আর রাইট হ্যান্ড সাইডে হবে u স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস e স্কয়ার u স্কয়ার সাইন্স এটা mu, ওহো এটা ভুল লেখা হয়েছে, সরি এটা হরাইজন্টাল ডিরেকশন ছিল mu sin আলফা, এটা sin আলফা হবে। হ্যাঁ ঠিক করে নিন, এটা খেয়াল করুন mu sin আলফা, আর এটা হবে mv sin বিটা, mv sin বিটা mu sin আলফা, m টা কেটে যাবে, তাহলে v sin বিটা ইকুয়াল টু হবে u sin আলফা। তাহলে এখানে দেখো যখন স্কয়ার করছি u স্কয়ার, এটা হবে u স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস, আর এক নম্বর ইকুয়েশনটা হচ্ছে u স্কয়ার, এটা হয়ে যাবে cos স্কয়ার আলফা। তাহলে এখানে দেখো v স্কয়ার কমন নিলে cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা হবে, cos স্কয়ার বিটা sin স্কয়ার বিটার যোগফলটা 1 হয়ে যাবে, আর এখান থেকে u স্কয়ারটা কমন নিয়ে নাও, তাহলে এখানে আসবে sin স্কয়ার আলফা প্লাস e স্কয়ার cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা প্লাস e স্কয়ার cos স্কয়ার আলফা। তাহলে v এর ভ্যালুটা হবে u রুট ওভার sin স্কয়ার আলফা প্লাস e স্কয়ার cos স্কয়ার আলফা। এই হবে তোমার v এর ফর্মুলা, যে আফটার কলিশন তোমার ভেলোসিটিটা কত হবে। ঠিক আছে, তাহলে কি বললাম আমরা, সংঘর্ষ গুণাঙ্ক বের করলাম, ভেলোসিটি অফ সেপারেশন v cos বিটা বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ u cos আলফা করে। আর আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করলাম হরাইজন্টাল ডিরেকশনে, mv sin বিটা ইকুয়াল টু mu sin আলফা, m টা কেটে গেল, তাহলে v sin বিটা ইকুয়াল টু u sin আলফা। এবার 1 আর 2 নম্বর ইকুয়েশনের বোথ সাইডে স্কয়ার করে যোগ করে দাও, বোথ সাইডে স্কয়ার করে যোগ করে দিলে দেখো এখানে v স্কয়ার হয়ে যাবে, আর এখানে u স্কয়ারটা কমন নেবে, তাহলে v এর ফর্মুলা পাবে u ওভার sin স্কয়ার আলফা প্লাস e স্কয়ার cos স্কয়ার আলফা। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এটা হচ্ছে ভেলোসিটি বার করার ফর্মুলা আফটার কলিশন। এবার দেখো যদি আমাকে বলে তাহলে তুমি সংঘর্ষ গুণাঙ্কের একটা ফর্মুলা পেয়েছো, এইটা একটা সংঘর্ষ গুণাঙ্কের ফর্মুলা ছিল, এই সংঘর্ষ গুণাঙ্কের আরেকটা ফর্মুলা বার করা যায়। সংঘর্ষ গুণাঙ্কের তুমি আরেকটা ফর্মুলা বার করতে পারো, সেটা কিভাবে দেখো, সংঘর্ষ গুণাঙ্কের যদি আমরা এই 2 আর 1 এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করি, লক্ষ্য করবে 2 ডিভাইডেড বাই 1, দেখো 2 কি ছিল, 2 ডিভাইডেড বাই 1 যদি করে দাও, তাহলে 2 ডিভাইডেড বাই 1 করলে দেখো এখানে বাঁদিকে হবে v টা কেটে যাবে, তাহলে বাঁদিকে আসবে tan বিটা, আর ডান দিকে u টা কেটে যাবে, তাহলে এটা আসবে 2 বাই 1 করছি, তাহলে 1 বাই e sin আলফা বাই cos আলফা, মানে হয়ে যাবে tan আলফা। 2 আর 1 কে ভাগ করে দেব, তাহলে দেখো tan বিটা ইকুয়াল টু আসবে 1 বাই e tan আলফা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি e ইকুয়াল টু tan আলফা বাই tan বিটা। তাহলে এটাও একটা e বার করার ফর্মুলা। ঠিক আছে, তো দুটো ফর্মুলা আমরা বলতে পারি e, এটাও e বার করা যাবে, এটা দিয়েও e বার করা যাবে, কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, আর এটা ভেলোসিটি। এবার ধরো বাই চান্স তুমি একটা অঙ্ক করছো, মজার ব্যাপারটা দেখো, তুমি একটা অঙ্ক করছো, কোন একটা অঙ্কে তোমাকে বলছে যে তোমার কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনটা 1, ধরো কোন একটা অঙ্ক করছি, সেখানে আমাকে বলেছে যে সংঘর্ষ গুণাঙ্কের মানটা 1। আমি বলেছিলাম সংঘর্ষ গুণাঙ্ক 1 হতে পারে, 0 হতে পারে, 0 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। তাহলে এখন যদি আমাকে কোন একটা অঙ্কে বলে সংঘর্ষ গুণাঙ্কটা 1, তাহলে যদি সংঘর্ষ গুণাঙ্ক 1 হয়, তাহলে দেখো এই সমীকরণটা থেকে, তাহলে ফ্রম ইকুয়েশন 3 আমরা একটা জিনিস পাচ্ছি, দেখো যদি সংঘর্ষ গুণাঙ্ক 1 হয়, তাহলে আমরা এই 3 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি, দেখো v q, কারণ যদি e এর ভ্যালু 1 বসাও, তাহলে এটা sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা তো 1 হয়ে যাবে, তাহলে v আর u সমান, তাহলে যে বেগে বলটা এসে ধাক্কা মারবে ও সেই বেগেই ফিরে যাবে, যে বেগে এসে ধাক্কা মারছে সেই বেগেই ফিরে যাচ্ছে, v আর u সেম। এবং আমরা এই ইকুয়েশনটাকে যদি 4 নম্বর ইকুয়েশন দিই, এখান থেকে দেখো ফ্রম ইকুয়েশন 4 আমরা আরো একটা জিনিস পাই,
যদি ই এর ভ্যালু 1 হয় তাহলে বুঝতেই পারছো tan আলফা আর tan বিটাটা সমান হয়ে যাবে। তার মানে আমি বলতে পারো আলফা ইকুয়াল টু বিটা, তার মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা সেম হবে। বলটা যে কোণে এসে আঘাত করবে, ধাক্কা খাওয়ার পর আবার সেই কোণেই ও রিবাউন্ড করবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান হবে। কিন্তু এটা কখন হবে? যদি তোমাকে বলা থাকে ই এর ভ্যালু 1, তাহলে তুমি এইটা লিখতে পারো v ইকুয়াল টু u আর আলফা ইকুয়াল টু বিটা। আর ই এর ভ্যালু যদি 1 না হয়, 1 এর থেকে কম হয়, তখন তোমাকে v এই ফর্মুলা দিয়ে বার করতে হবে, আর ই কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন এই ফর্মুলাটা দিয়ে বার করতে হবে, সংঘর্ষ গুণাঙ্ক। তাহলে এই হচ্ছে তোমার কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বার করার বিভিন্ন রকম ক্ষেত্র। এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় ডেরিভেশন করতে দেয় বা নিউমেরিক্যাল দেয়, ঠিক আছে? তো আমরা জানি যে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালুটা আমি কি বলেছি, 0 থেকে 1 এর মধ্যে। মিনিমাম ভ্যালু 0, ম্যাক্সিমাম ভ্যালু 1। তাহলে আমরা কলিশনকে দেখো, আমি বোর্ডে লিখেছি কলিশন 3 রকমের হতে পারে। একটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক কলিশন, বাংলায় বলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। একটা হয় ইনইলাস্টিক কলিশন, এটাকে বাংলায় বলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর একটা হচ্ছে পার্শিয়ালি ইলাস্টিক কলিশন, এটাকে বলে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এই তিন যে প্রকারভেদ, তিনটে, এটা কার বেসিসে হয়েছে? এটা হয়েছে অ্যাকচুয়ালি এই যে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন তোমরা পড়লে, যে যেখানে কলিশন হবে সেখানে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন থাকবে। এই কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের বেসিসে আমরা কলিশনকে 3 ভাগে ভাগ করতে পারি। পারফেক্টলি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্কটা 1 হবে। যখন দেখবে কোনো একটা কলিশনে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন 1, এই 1 মানে কি? 1 মানে দেখো, আমরা জানি কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন মানে ভেলোসিটি অফ সেপারেশন আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচের রেশিও। তাহলে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন 1 হওয়ার অর্থ ভেলোসিটি অফ সেপারেশন আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচটা কি হবে? ইকুয়াল হবে। অর্থাৎ ভেলোসিটি অফ সেপারেশন সমান সমান হয়ে যাবে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, মানে আগমন বেগ আর প্রত্যাবর্তন বেগ, এটা সমান হবে। তবেই তোমার কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন 1 হবে। সেই কলিশনকে তুমি বলবে পারফেক্টলি ইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ই এর ভ্যালুটা 0 হবে। অর্থাৎ এখানে ভেলোসিটি অফ সেপারেশনটা 0 হয়ে যাবে। ভেলোসিটি অফ সেপারেশনটা হবে 0, তার ফলে তোমার কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনটা আসবে 0। এটা হচ্ছে ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে। আর পারফেক্টলি ইলাস্টিক কলিশন কখন হবে? যখন ই এর ভ্যালুটা 1 এর থেকে ছোট হবে কিন্তু 0 এর থেকে বড় হবে। অর্থাৎ ভেলোসিটি অফ সেপারেশন এটা হয়ে যাবে লেস দ্যান ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। এই বেসিসে আমরা ক্লাসিফিকেশনটা করেছি। তাহলে আমরা 3 রকমের সংঘর্ষ পাচ্ছি অন দি বেসিস অফ কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন 1, দ্যাট মিন্স ভেলোসিটি অফ সেপারেশন ইকুয়াল টু যদি ভেলোসিটি অফ অ্যাপ্রোচ হয় তখন সেটাকে বলি আমরা পারফেক্টলি ইলাস্টিক কলিশন। ই এর ভ্যালু যদি 0 হয় তাহলে ভেলোসিটি অফ সেপারেশনটা 0 হবে, সেটাকে বলছি ইনইলাস্টিক কলিশন। আর পার্শিয়ালি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ই এর ভ্যালু 1 এর থেকে ছোট হবে, 0 এর থেকে বড় হবে, এটাকে বলবো আমরা পারফেক্টলি ইলাস্টিক কলিশন। এই ক্ষেত্রে ভেলোসিটি অফ সেপারেশন হয় লেস দ্যান ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। তাহলে অন দি বেসিস অফ কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন আমরা 3 রকমের কলিশন পাই। এবারে 3 রকম কলিশন সম্বন্ধে তোমাদের একটু পড়তে হবে। 3 রকম কলিশন সম্পর্কে তোমাকে ডিটেইলে একটু পড়তে হবে। তো ফার্স্ট আমরা যেটা করব এখন সেটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক কলিশন। তো তুমি খাতায় হেডলাইন দাও পারফেক্টলি ইলাস্টিক কলিশন। পারফেক্টলি ইলাস্টিক কলিশন বলে একটা হেডলাইন দাও, পারফেক্টলি ইলাস্টিক কলিশন। টেবিলটা নিশ্চয়ই খাতায় টুকে নেবে। দেখো পারফেক্টলি ইলাস্টিক কলিশন, প্রথমে বৈশিষ্ট্যগুলো জানতে হবে যে কি কি বৈশিষ্ট্য থাকে। তো ফার্স্ট দেখো পারফেক্টলি ইলাস্টিক কলিশন। পারফেক্টলি ইলাস্টিক কলিশন এর 1 নম্বর দিয়ে দেখো ক্যারেক্টারিস্টিক্স 1 কি বলেছি আমি? কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন ইজ ইকুয়াল টু 1। 1 নম্বর বৈশিষ্ট্য লেখো ই ইকুয়াল টু 1, তার মানে ভেলোসিটি অফ
separation is equal to velocity of approach. এটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার, velocity of separation equal to velocity of approach, এক নম্বর বৈশিষ্ট্য। দু নম্বর, যে কোনো কলিশনের ক্ষেত্রে দেখো আমি একটা কথা বলেছিলাম যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রযোজ্য, কারণ কলিশন যখন হয় সেখানে কেবলমাত্র অ্যাকশন আর রিঅ্যাকশন থাকে, আদার্স কোনো ফোর্স থাকে না। সেজন্য দু নম্বর বৈশিষ্ট্য লিখবে কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম ইজ ভ্যালিড, বা লিনিয়ার মোমেন্টাম রিমেইন কনস্ট্যান্ট, ভরবেগ সংরক্ষিত থাকবে বা সংরক্ষণ সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য। তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ইজ ভ্যালিড, অর তুমি লিখতে পারো লিনিয়ার মোমেন্টাম রিমেইন কনস্ট্যান্ট। তাহলে লিনিয়ার মোমেন্টাম রিমেইন কনস্ট্যান্ট। থার্ড বৈশিষ্ট্য হচ্ছে কি? থার্ড বৈশিষ্ট্য হচ্ছে কাইনেটিক এনার্জি রিমেইন কনস্ট্যান্ট। এই ধরনের কলিশনের ক্ষেত্রে গতিশক্তি, মোট গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো যে 3 নম্বর বৈশিষ্ট্যে যে কাইনেটিক এনার্জি রিমেইন কনস্ট্যান্ট, মোট গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। টোটাল কথাটা লিখতে পারো, টোটাল কাইনেটিক এনার্জি রিমেইন কনস্ট্যান্ট, টোটাল কাইনেটিক এনার্জি রিমেইন কনস্ট্যান্ট। আরেকটা বৈশিষ্ট্য তুমি লিখতে পারো, দেখো আমি যে বলেছি ই এর ভ্যালুটা 1, সেখানে লিখেছো ভেলোসিটি অফ সেপারেশন ইকুয়াল টু ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। তো ই এর তো আরেকটা ডেফিনেশন ছিল ইন টার্মস অফ রিলেটিভ ভেলোসিটি, তাহলে ওটাও তুমি লিখতে পারো রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন ইকুয়াল টু রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন। তাহলে সেটাও তুমি লিখতে পারো যে রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন, রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন is equal to relative velocity before collision। এই হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স। তোমার যদি পরীক্ষায় প্রশ্ন করে যে পারফেক্টলি ইলাস্টিক কলিশন, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্যগুলি লেখো, তাহলে 1 2 3 4 করে 4টে বৈশিষ্ট্য তুমি লিখবে। এটা পরীক্ষার একটা কোশ্চেন হয়। এবার তোমাকে এখানে পরীক্ষায় কিছু ক্যালকুলেশন করতে দিতে পারে। কিরকম? ধরো বলছে যে দুটো বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলো, তাহলে সংঘর্ষের পর ওদের ভেলোসিটি বার করো। যে দুটো বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর ওদের ভেলোসিটি বার করো। তো দেখো ডিটারমাইন ফাইনাল ভেলোসিটি আফটার পারফেক্টলি ইলাস্টিক কলিশন। এবার হেডলাইন দাও, ডিটারমাইন ফাইনাল ভেলোসিটি আফটার পারফেক্টলি ইলাস্টিক কলিশন। তাহলে এবার দেখো কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব। একদম সোজা ক্যালকুলেশন। দেখো ধরো এখানে একটা বস্তু আছে, এর ভর m1, বস্তুটা u1 বেগে গতিশীল। এখানে একটা বস্তু আছে ভর m2, এটা u2 বেগে গতিশীল, তার একটা স্ট্রেট লাইনে আছে। এবার এখানে কলিশন হলো m1 এর সাথে m2, m1 m2 এর মধ্যে যখন কলিশন হবে এখানে অ্যাকশন থাকবে আর রিঅ্যাকশন থাকবে, আমরা জানি। এবার সংঘর্ষের পর m1 ভরের বস্তুর বেগ হলো v1 আর m2 ভরের বস্তুর বেগ হলো v2। তোমাকে v1 v2টা বার করতে হবে। বলছে ফাইন্ড আউট দ্য ভেলোসিটি আফটার কলিশন, মানে v1 আর v2টা বার করব। তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলো শিখলাম সেই বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করব। তাহলে যে কোনো রকম কলিশনে যেহেতু অ্যাকশন আর রিঅ্যাকশন ছাড়া অন্য ফোর্স থাকে না, তাহলে আমি বলছি লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টামটা প্রথমে লিখব। তাহলে লেখো যে ফ্রম কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম, ফ্রম কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, ফ্রম কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম। দেখো আমরা কি লিখব, প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগটা সমান, m1 v1 প্লাস m2 v2, এটা অন্তিম ভরবেগ, আর প্রাথমিক ভরবেগ m1 u1 প্লাস m2 u2। এটা একটা ইকুয়েশন। এটা u1 u2 এগুলোর মাথায় অ্যারো দেবে, কারণ ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, যা কিছু অ্যাডিশন সাবট্রাকশন হবে সবই ভেক্টর মেথড। এবার আরেকটা বৈশিষ্ট্য ছিল কি,
কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটা 1 হবে। তাহলে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 1, তার মানে আমরা বলেছি কি রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন আর রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশনটা সমান হবে। তাহলে যেহেতু কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটা 1, সিন্স E ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখতে পারি দেন relative velocity after collision, that is v2 minus v1, is equal to হবে relative velocity before collision u1 minus u2। এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। বা velocity of separation equal to হবে velocity of approach, একই ব্যাপার। এবার সিম্পল দেখো, এই দুটো ইকুয়েশনকে সলভ করলেই তুমি v1 আর v2 পেয়ে যাবে, আর কিছু ব্যাপার নেই। এবার এটাকে সলভ করবে এলিমিনেশন প্রসেস, অপনয়ন পদ্ধতি। তাহলে অপনয়ন পদ্ধতিতে দেখো সলভ করব দুটো ইকুয়েশন। আমরা কি করছি দেখো, এক নম্বর ইকুয়েশনের সাথে প্লাস করছি দুই নম্বর ইকুয়েশন মাল্টিপ্লাইড বাই m1। এক নম্বরের সাথে দুই নম্বরকে আমরা যোগ করছি, কিন্তু দুই নম্বরকে কি করছি m1 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আগে আমি এক নম্বর ইকুয়েশনটা লিখি, m1 v1 প্লাস m2 v2, m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু হচ্ছে m1 u1 প্লাস m2 u2। এটা হচ্ছে কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টামের ইকুয়েশন, ফাইনাল মোমেন্টাম ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম। এবার দুই নম্বর ইকুয়েশনটা m1 দিয়ে মাল্টিপ্লাই করে লিখবে। তাহলে m1 v2 মাইনাস m1 v1, আর এখানে m1 u1 মাইনাস m2 u2, সরি m2 না m1 হবে, আমরা m1 দিয়ে মাল্টিপ্লাই করছি। এবার এই দুটো ইকুয়েশনকে যোগ করে দাও, প্লাস করো। দেখো m1 u1 টা কেটে যাবে, m1 v1 টা কেটে গেল। তাহলে এখানে দেখো আমার v2 টা কমন নিয়ে তুমি লিখতে পারো m1 প্লাস m2, v2 কমন নিয়ে m1 প্লাস m2, আর রাইট সাইডে দেখো হয়ে গেল 2m1 u1, আর এখানে প্লাস m2 মাইনাস m1 ইনটু u2, m2 minus m1 into u2। তাহলে আমি v2 ফর্মুলা পেয়ে গেলাম, দেখো v2 equal to 2m1 u1 plus m2 minus m1, m2 minus m1, আর এখানে u2। তাহলে 2m1 u1 m2 minus m1 into u2 divided by হয়ে গেল m1 plus m2। এই হচ্ছে তোমার v2 বেরিয়ে গেল, আফটার কলিশন v2 একটা ভেলোসিটি পেয়ে যাবে। এবার v1 বার করবে, প্রসেস একই। দেখো এটা করতে হবে না, তুমি এটা দেখে দেখে লিখতে পারবে, আমি না শিখিয়ে দিচ্ছি। দেখো দুই নম্বর যখন v1 টা ক্যালকুলেট করবে তখন কাজটা হবে এক নম্বর থেকে মাইনাস করবে দুই নম্বর ইকুয়েশন, মাল্টিপ্লাই করবে m2 দিয়ে। এটা প্লাস করেছো, এটা মাইনাস করবে। এখানে m1 দিয়ে মাল্টিপ্লাই করছো, এখানে m2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করলে অ্যানসারটা একবারে লিখবে। জাস্ট এটা দেখে দেখে লিখে দেবে, তোমাকে এটা করে দেখাতে হবে না, এটা দেখে দেখেই লেখা যাবে। দেখো এটা করলে উত্তরটা আসবে v1 ইকুয়াল টু কি করবে, এই ইকুয়েশনটাতে সাফিক্স গুলো পাল্টে দেবে। মানে 1 যেখানে আছে সেখানে 2 লিখবে, সাফিক্স গুলো খালি চেঞ্জ হবে। কি আছে দেখো 2m1 u1, তাহলে এটা হয়ে যাবে m2 u2, জাস্ট সাফিক্স গুলো পাল্টে যাবে। এখানে m2 মাইনাস m1 আছে, এটা হয়ে যাবে m1 মাইনাস m2। তুমি করেও দেখতে পারো একই জিনিস আসবে, কিন্তু করলে সময় নষ্ট। u2 এর জায়গায় লিখবে u1, আর নিচে এখানে m1 প্লাস m2 আছে, তো তুমি এটাকে m1 প্লাস m2 লিখতে পারো, m2 প্লাস m1 লিখতে পারো, ব্যাপারটা একই হবে। এটা যোগ তো m1 প্লাস m2 আর m2 প্লাস m1 ব্যাপারটা একই, তো তুমি যেরকম খুশি লিখবে, জাস্ট সাফিক্সটা পাল্টে দেবে, তাহলে তোমার অ্যানসার চলে আসবে। এটা করে দেখাতে হয় না, আমরা কখনো করিও না, একবারে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে v1, তাহলে দুটো ভেলোসিটি বেরিয়ে গেল। সিম্পল ক্যালকুলেশন। দেখো তোমাদের বইতে দেখবে অনেক জটিল করে করা আছে, এইভাবে করবে যেভাবে আমি করাচ্ছি, সব ক্যালকুলেশন আমার মতো করবে, তাহলে তাড়াতাড়ি হবে আর সুবিধা হবে। দেখো তাহলে এই হচ্ছে তোমার হয়ে গেল কেসটা। যে তোমাকে যে পরীক্ষার প্রশ্ন করা যে স্থিতিস্থাপক সংঘর্ষের পরে বস্তু দুটোর অন্তিম বেগ নির্ণয় করো, জাস্ট তুমি দুটো ইকুয়েশন দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্র আর কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 1 থেকে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ আর ভেলোসিটি অফ সেপারেশন কে ইকুয়াল করো, ব্যাস অপনয়ন পদ্ধতিতে সলভ করো, v1 আর v1 পেয়ে যাবে। v2 টা ক্যালকুলেট করে দেখাবে, v1 টা ওটা দেখে দেখে লিখে দেবে। এবার এই যে দুটো ভেলোসিটি পেলে এখানে কিছু স্পেশাল কেস আমাদের খেয়াল করতে হবে। আমাদের যখন অঙ্ক করব আমরা, আমাদের কিছু কন্ডিশন দিতে পারে, অ্যাকর্ডিং টু কন্ডিশন
এই v1 আর v2 এর যে মানটা এটা কিন্তু পাল্টাতে পারে। এবার দেখো কন্ডিশনগুলো কি কি, এবার দেখো স্পেশাল কেসগুলো, বিশেষ ক্ষেত্র। বিশেষ ক্ষেত্রগুলো এবার একটু তুমি ভালো করে দেখো, ব্যাপারটা দেখো। দেখো বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র কি বলছে দেখো, 1 নম্বর স্পেশাল কেস। এই ফর্মুলাগুলো লাগবে, এটা রাখলাম, এটা বুঝলাম না যার জন্য। দেখো স্পেশাল কেস মান, এই জায়গাটা ভালো করে এবার দেখো। ধরো তুমি একটা অঙ্ক করছো, তোমাকে সেখানে বলছে এই যে দুটো বস্তু যাদের মধ্যে কলিশন হয়েছে তাদের ভরটা সমান, যে দুটো বস্তুর মধ্যে কলিশনটা হচ্ছে তাদের ভর সমান, তাহলে আফটার কলিশন ভেলোসিটি বার করো। এই একটা প্রশ্ন দিল তোমায়, তাহলে তুমি তো ভেলোসিটির ফর্মুলা জানো এটা। তাই এবার বলছে ভরটা সমান, তাহলে দুটো বস্তুর ভর যদি সমান হয় তাহলে আমি ধরে নিচ্ছি m1 = m2 = m। লেট যে দুটো বস্তুর ভর সমান বলছে, তাহলে m1 আর m2 আমি = m ধরে নিই। এবার তাহলে এইটা তো আমার ভেলোসিটির ফর্মুলা, তাহলে এখানে এই ভ্যালুটা পুট করে দাও, তাহলে তুমি ভেলোসিটি পেয়ে যাবে। তাহলে দেখো কি আসবে, দেখো তাহলে v2, দেখো m1 আর m2 জায়গায় তুমি m বসাবে, একটু মনে মনে করবে। দেখো ভালো করে, আমি এখানে যদি m বসাই, এখানে যদি m বসাই, এটা তো কেটে 0 চলে আসবে, তাহলে এই পার্টটা বাদ চলে গেল। এখানে হবে 2m u1, আর এখানে দেখো m + m 2m, তাহলে 2m 2m কেটে যাবে, তার মানে উত্তরটা আসবে u1। তাহলে v2 হয়ে যাবে u1 এর সমান, v2 = হয়ে গেল u1। এবং সেকেন্ড ইকুয়েশন দেখো, আবার আমি যদি এখানে m আর এখানে m বসাই, এটা কেটে 0 হয়ে গেল, এটা হবে 2m, আর এখানে m + m 2m, তাহলে হবে u2। তাহলে v1 টা হয়ে গেল u2। তাহলে কি হলো ব্যাপারটা দেখো, ভেলোসিটিটা ইন্টারচেঞ্জ হয়ে গেল। লক্ষ্য করো, v2 হয়ে গেছে u1, মানে দ্বিতীয় বস্তুর অন্তিম বেগ হয়ে গেছে প্রথম বস্তুর প্রাথমিক বেগ, আর v1 এটা হচ্ছে প্রথম বস্তুর অন্তিম বেগ, সেটা হয়ে গেছে দেখো দ্বিতীয় বস্তুর প্রাথমিক বেগ। তাহলে ভেলোসিটিটা ইন্টারচেঞ্জ হলো। তাহলে আমরা কনক্লুশন লিখে রাখবো যে when elastic collision, when perfectly elastic collision occurred between two body of equal mass, when perfectly elastic collision occurred between two body of equal mass, then they interchange their velocity, তাহলে যখন দুটি সমভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটবে, যখন দুটো সমভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটবে, তখন বস্তু দুইটি পরস্পর বেগ বিনিময় করবে। বস্তু দুইটি পরস্পর বেগ বিনিময় করবে, মানে একজনের বেগ আরেকজন পেয়ে যাবে, বেগ বিনিময় করবে। তাহলে এই লাইনটা দিয়ে পরীক্ষার প্রশ্ন হতে পারে। তোমার পরীক্ষা হয়তো প্রশ্ন করলো, প্রমাণ করো দুটি সমভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে বস্তু দুইটি বেগ বিনিময় করে। এটা বললো যে প্রুভ দ্যাট when perfectly elastic collision occurred between two body of equal mass, they change their velocity. এটা প্রুফ করো। তখন তুমি তাহলে প্রুফটা কিভাবে করবে দেখো, তোমাকে প্রথমে এটা প্রুফ করতে হবে, v1 আর v2, এই জেনারেল ফর্মুলাটা। এই জেনারেল ফর্মুলাটা আগে প্রুফ করবে। প্রুফ করার পরে এবার লিখবে অ্যাকর্ডিং টু কন্ডিশন বা অ্যাকর্ডিং টু কোশ্চেন m1 = m2 = m, then using equation this and that, v2 = u1, v1 = u। তাহলে প্রমাণ হয়ে গেল যে ভেলোসিটিটা ইন্টারচেঞ্জ হলো। আগে কিন্তু এটা প্রুফ করে দেখাতে হবে, তারপরে এই ভ্যালুটা এখানে বসিয়ে এই লাইনটা লিখতে হবে। আর অঙ্ক করার সময় আমরা পয়েন্টটা খেয়াল রাখবো, যখনই কোনো অঙ্ক করতে গিয়ে দেখবো যে দুটো বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষে তাদের ভরটা সমান বলছে, তখনই আমরা বুঝে দেবো যে তাহলে ওরা বেগ পরস্পর ইন্টারচেঞ্জ করবে। নেক্সট কেস দেখো, কেস 2। এবার দেখো কেস 2 কি বলছে, 2 নম্বর কেস। ধরো তোমার বললো এরকম যে u2 টা 0, m1 not equal to m2। এখানে বলছে m1 আর m2 এর ভর সমান না, m1 m2 এর ভর আলাদা, কিন্তু u2 টা 0। u2 0 মানে এই যে সেকেন্ড বস্তুটা এটা থেমে আছে, দ্বিতীয় বস্তুটা থেমে আছে, m1 ভরের একটা বস্তু u1 বেগে এসে m2 ভরকে ধাক্কা দিবে। তাহলে যাকে ধাক্কা দিচ্ছ সে থেমে আছে। জাস্ট ক্যারাম খেলার কথা ভাবো, যে তুমি স্ট্রাইকারটা দিয়ে গুটিকে যখন হিট করো, গুটিটা কি গতিশীল থাকে? গুটি তো থেমে আছে, তাহলে ওটা m2, ওটা আছে রেস্টে। স্ট্রাইকার হচ্ছে m1, যে একটা ভেলোসিটিতে গিয়ে গুটিকে ধাক্কা দিচ্ছে। তাহলে এখানে m1 এর ভেলোসিটি u1, কিন্তু m2 বস্তুটা স্থির। তাহলে আফটার কলিশন ভেলোসিটি কি হবে? তাহলে দেখো এখান থেকে তুমি পেয়ে যাবে। তাহলে দেখো v2 টা কত আসছে, দেখো ভালো করে লক্ষ্য করো। v2 আমরা বলেছি u2
টা 0, তাহলে এখানে u2 এর জায়গায় 0 বসাবো। এটা 0 মানে পুরো পার্টটা 0 হয়ে গেল, তাহলে থাকলো খালি 2m1 q1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এই আসলো। আর v1 টা কত হবে, দেখো u2 কে 0 বসাও, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, তাহলে এই পার্টটা থাকবে, তাহলে m1 মাইনাস m2 ইনটু u1 বাই m1 প্লাস m2। তখন এই ভেলোসিটি নিয়ে কাজ করতে হবে। যখন তুমি কোনো অঙ্কে দেখবে এরকম বলছে যে m1 ভরের বস্তু m2 ভরকে ধাক্কা দিচ্ছে, কিন্তু m2 টা রেস্টে আছে, m2 টা স্থির অবস্থায় আছে, ঠিক আছে। এবার দেখো এই জিনিসটাকে অনেক রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়। এবার ধরো তোমাকে বলছে সিচুয়েশনটা এরকম, কেস 3 বলছে m1 টা ভেরি ভেরি গ্রেটার দ্যান m2, যে দুটো বস্তু যারা একে অপরকে ধাক্কা দিচ্ছে তার মধ্যে m1 ভরটা m2 থেকে অনেক বড়, m1 টা অনেক বড়, আর কন্ডিশন দিচ্ছে সঙ্গে u2 টা 0। তাহলে m2 বস্তুটা স্থির অবস্থায় আছে, m2 আছে স্থির অবস্থায়, m1 এসে m2 কে ধাক্কা দিল, কিন্তু m1 এর মাসটা m2 থেকে অনেক বড়, m1 এর মাসটা m2 থেকে অনেক বড়। যেমন ধর তুমি একটা লোক রেল লাইনে দাঁড়িয়ে আছে, একজন লোক সুইসাইড করল, রেল লাইনে দাঁড়িয়ে আছে, আর একটা ট্রেন এসে লোকটাকে ধাক্কা দিল, তাহলে লোকটা হচ্ছে m2 যে দাঁড়িয়ে ছিল রেল লাইনে, সে কি আছে স্থির, আর ট্রেন এসে লোকটাকে ধাক্কা দিচ্ছে, তাহলে ট্রেনটা তো অনেক বড় বস্তু, ট্রেনের ভর লোকটার ভরের থেকে অনেক অনেক বেশি। এরকম সিচুয়েশন যে m1 টা অনেক বড় আর u2 টা 0, মানে দ্বিতীয় বস্তুটা স্থির অবস্থায় আছে। এই কন্ডিশনটা যখন থাকবে, m1 যখন ভেরি ভেরি গ্রেটার দ্যান m2 হবে, তখন এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখবে। যেমন m1 প্লাস m2 যখন করব, m1 প্লাস m2, যেহেতু এখানে m1 টা অনেক বড়, ফলে m2 কে উপেক্ষা করতে হবে, তাহলে m1 প্লাস m2 কে তুমি অ্যাপ্রক্সিমেটলি তখন লিখবে m1। আবার m1 মাইনাস m2 যেখানে থাকবে সেখানেও তুমি m2 কে উপেক্ষা করবে, সেটাও হবে m1। মানে m2 কে আমি নেগলেক্ট করব, m2 ভরটা ধরবই না। তাহলে দেখো u2 যখন 0 হয় তখন তো এই দুটো ফর্মুলা ছিল ভেলোসিটি, u2 0 কন্ডিশনে ভেলোসিটি ছিল v2 আর v1। এবার এখানে খালি এই নতুন কন্ডিশনটা অ্যাডপ্ট করতে হবে। তার মানে m1 প্লাস m2 কে তখন আমি বসাবো m1 মাইনাস m2 কেও বসাবো আমি m1। তাহলে এবার দেখো এখান থেকে আমি v2 এর মানটা পাবো, তাহলে এই ফর্মুলাটা একটু ইউজ করো। দেখো m1 মাইনাস m2 মানে m1 প্লাস m2 মানেও m1, তাহলে উপরে কি আছে 2m1 q1, আর নিচে এইটা হয়ে যাবে m1 প্লাস m2 মানে m1। তাহলে দেখো তোমার m1 টা কেটে গেল, হলো কত 2u1। তার মানে যাকে ধাক্কা দেওয়া হলো তার ভেলোসিটিটা দেখো কত হলো, যে ধাক্কা দিচ্ছে তার বেগের ডবল, যে ধাক্কা দিচ্ছে তার ডবল ভেলোসিটি হবে যাকে ধাক্কা দিচ্ছে তার। তাহলে v2 যাকে ধাক্কা দিচ্ছ তার ভেলোসিটি যে ধাক্কা দিচ্ছে তার ডবল 2u1 হয়ে গেল। আর v1 টা কত হবে দেখো, তাহলে সেক্ষেত্রে v1 এই হচ্ছে v1, m1 মাইনাস m2 সেটা m1 হয়ে গেল, নিচেরটাও m1 আর এখানে q1, তাহলে m1 তো কেটে যাবে, তাহলে আসবে q1। তাহলে দেখো যে ধাক্কা দিচ্ছিল, যে ধাক্কাটা দিয়েছে তার ভেলোসিটিটা তো চেঞ্জ হলো না, v1 টা u1 এর সমান। তার মানে একটা ট্রেন যখন একটা লোককে ধাক্কা দেবে, ট্রেনের ভেলোসিটির কোনো পরিবর্তন হবে না, ওটা যা ছিল তাই থাকবে। কিন্তু যাকে ধাক্কা দিল অর্থাৎ লোকটাকে, সেই লোকটা ট্রেনের বেগের ডবল ভেলোসিটিতে ছিটকে যাবে, ট্রেনের ভেলোসিটি যা তার ডবল ভেলোসিটিতেও ছিটকে বেরিয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে। আবার এই কন্ডিশনটা দেখো, যদি তোমাকে এভাবে দিত 4 নম্বর কেস, ধরো তোমার উল্টো বলছে m1 টা ভেরি ভেরি লেস দ্যান m2, মানে যাকে ধাক্কা দিচ্ছ সেটা অনেক ভারী, যাকে ধাক্কা দিচ্ছ সে ভারী, যে ধাক্কা দিচ্ছে m1 সে হালকা, এবং সঙ্গে বলে দিল u2 টা 0। তাহলে m2 যদি বড় হয় তখন এই জায়গাটা কি হবে দেখো, যেটা বলেছিলাম m1 প্লাস m2, তাহলে m1 কে এখন উপেক্ষা করতে হবে, তাহলে তখন সেটা হবে m2। তাহলে m1 প্লাস m2 কে m2 লিখবে, আর m1 মাইনাস m2 কে তখন তোমার লিখতে হবে মাইনাস m2, m1 কে উপেক্ষা করবে। এবার তাহলে v2 v1 কত আসবে দেখো, therefore v2 এটা হয়ে যাবে 2m1
u1 বাই m1 প্লাস m2 এর জায়গায় হবে m2। এবার এখানে লক্ষ্য করো যেহেতু পোস্টে বলা আছে m2 টা ভেরি ভেরি গ্রেটার দ্যান m1, অর্থাৎ এই যে নিচের ঘরটা m2 যেটা ডিনোমিনেটরে আছে এইটা তো অনেক ভারী, এই হরটা অনেক বড়, m2 অনেক বড়, তাহলে বুঝতেই পারছো এই ভাগফলটা টেন্ডস টু 0 হয়ে যাবে। তাহলে m2 যেহেতু ভেরি ভেরি গ্রেটার দ্যান m1, देयरफॉर এই v2 এর ভ্যালুটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 0 বলবো। v2 এর ভ্যালু হবে অ্যাপ্রক্সিমেটলি 0, মানে টেন্ডস টু 0 আর। তাহলে m2 যেহেতু অনেক বড়, তাহলে ভাগফলটা নিশ্চয়ই 0.0000000 সামথিং আসবে, তার মানে কি টেন্ডস টু 0। তার মানে যাকে ধাক্কা দেওয়া হলো তার বেগের কোনো পরিবর্তনই হলো না, তার ভেলোসিটি আগেও 0 ছিল u2, এখনো দেখো 0ই রইল, তার ভেলোসিটি কিছু একটা পরিবর্তন হবে না, সামান্য একটা ভেলোসিটি হয়তো পাচ্ছে টেন্ডস টু 0, যার কোনো প্রভাব তুমি দেখতে পাবেই না। আর v1 টা কি হবে দেখো, v1 এর ক্ষেত্রে দেখো m1 m2 কে লিখতে হবে -m2, এখানে u1 টা ছিল আর নিচে হয়ে গেল m2, তাহলে দেখো এটা কেটে হলো মাইনাস অফ u1, মাইনাস সাইনটা এখানে কি বোঝাচ্ছে, অভিমুখ, অর্থাৎ তার মানে u1 এর যে ডিরেকশনটা আছে v1 এর ডিরেকশনটা তার বিপরীত দিকে হবে। তার মানে যে m1 ভরের বস্তু যে ধাক্কাটা মেরেছে, m1 ভরের বস্তু যে ধাক্কা মারছে, ধাক্কা লাগার পরেও তার ভেলোসিটি চেঞ্জ হলো না, u1ই রইল, কিন্তু মাইনাস হয়ে গেল, তার মানে তার অভিমুখটা হবে বিপরীত দিকে, তার অভিমুখ হবে বিপরীত দিকে। এক্সাম্পল কি, যেমন ধরো একটা বল দেওয়ালে ছুঁড়ে মারো, তাহলে বলটা অনেক হালকা, তার থেকে দেওয়াল অনেক ভারী, তা তুমি যখন একটা বল দেওয়ালে ছোড়ো তুমি লক্ষ্য করবে দেওয়ালের কিন্তু কোনো ভেলোসিটি তুমি পাও না, দেওয়ালটাকে ছিটকে বেরিয়ে যায় বাড়ি, নিশ্চয়ই নয়, তার কারণ দেওয়ালটা অনেক ভারী, ফলে দেওয়ালের যে ভেলোসিটি সেটা টেন্ডস টু 0, এটা উপেক্ষণীয়। কিন্তু বলটা যেটা m1 যাকে আমি ছুঁড়েছি দেওয়ালের দিকে, সেটা কি হয়, দেওয়ালে ধাক্কা খেয়ে আবার ফিরে আসে, এবং যে বেগে তুমি বলটাকে দেওয়ালে ছুঁড়বে বল ধাক্কা খাওয়ার পর ঠিক সেই ভেলোসিটিতেই ফিরে আসে। তাহলে যে বেগে ছুঁড়লাম ধাক্কা খেয়ে সেই বেগেই ফিরে আসলো, মানে কলিশনের পর ওর ভেলোসিটিটা সেম রইল, কিন্তু ডিরেকশনটা দেখো উল্টো দিকে হলো। দ্যাটস ওয়াই v1 v1 যে বলটা যে বেগে গেছে ধাক্কা খেয়ে সেই বেগেই ও ফিরে আসবে, মানে অভিমুখটা বিপরীত দিকে হয়ে যাবে। আর যাকে ধাক্কা মারলো তার কিন্তু কোনো ভেলোসিটি হয় না, সেটা 0 ভেলোসিটিতেই থাকে, দেওয়াল মুভ করে না। তো এরকম কতগুলো স্পেশাল কেস আমাদের পেতে পারি আমরা, এগুলো অঙ্ক করতে গেলে লাগবে। নেক্সট দেখো, এই ক্ষেত্রে তোমাকে একটা কথা বলতে পারে, সেটা হচ্ছে লেখো তুমি এবার যে ফ্র্যাকশনাল ডিক্রিজ অফ কাইনেটিক এনার্জি বার করতে বলি। লেখো ফ্র্যাকশনাল ডিক্রিজ অফ কাইনেটিক এনার্জি, এটা কি বলছে দেখো, এই 2 নম্বর কেসটা নিয়ে আমরা জিনিসটা অ্যানালাইসিস করব। ফ্র্যাকশনাল ডিক্রিজ অফ কাইনেটিক এনার্জি দেখো কি বলছে বিষয়টা, যে ধরো আমার কাছে এখানে একটা বস্তু আছে m1 ভর, এই বস্তুটা u1 বেগে যাচ্ছে, এখানে একটা বস্তু আছে m2 ভর যার ভেলোসিটিটা 0, মানে এটা থেমে আছে। এবার m1 গিয়ে m2 কে ধাক্কা দিল, ধাক্কা লাগার পরে m1 ভরের বস্তুর বেগ হয়ে গেল v1 আর m2 ভরের বস্তুর বেগ হয়ে গেল v2 ধাক্কা লাগার পরে। তাহলে এবার দেখো, তাহলে এখানে আমরা অলরেডি যেটা শিখে গেছি দেখো, এরকম কন্ডিশনে m1 m2 কে ধাক্কা দিচ্ছে, m2 স্থির অবস্থায় আছে, তাহলে আফটার কলিশন ভেলোসিটির ফর্মুলা অলরেডি আমার লেখাই আছে, আমরা করেছি কেস 2 তে, করেছি দেখো। তাহলে আফটার কলিশন এর ফর্মুলাটা লিখব, আফটার কলিশন ভেলোসিটি অফ m1 সেটা হচ্ছে v1 এর দেখো ফর্মুলা ছিল m1 m2 u1 বাই m1 প্লাস m2, আর ভেলোসিটি অফ m2 সেটা v2, তার ফর্মুলা ছিল দেখো 2m1 u1 বাই m1 প্লাস m2। তাহলে সংঘর্ষের পর m1 আর m2 ভেলোসিটি আমরা পেয়ে গেলাম। এবার দেখো, তাহলে এখানে আমাকে বলছে ফ্র্যাকশনাল ডিক্রিজ অফ কাইনেটিক এনার্জি। তাহলে প্রথমে দেখো, তাহলে প্রথমে দেখতে হবে আমার ধাক্কা লাগার আগে মোট গতি শক্তিটা কত ছিল। তাহলে বিফোর কলিশন, এখানে লিখি দেখো, বিফোর কলিশন ধাক্কা লাগার আগে
কাইনেটিক এনার্জি, ধরো সেটা ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করছি। লক্ষ্য করো ধাক্কা লাগার আগে m2 কিন্তু কোনো গতিশক্তি নেই, কারণ m2 তো থেমে আছে, ভেলোসিটি নেই। যার ভেলোসিটি থাকে না তার কাইনেটিক এনার্জি থাকে না। তাই ধাক্কা লাগার আগে গতিশক্তি কার আছে? m1 ভরের বস্তু, তাহলে তার ভেলোসিটি আছে u1, তাহলে গতিশক্তি কত হবে? হাফ m1 u1 স্কয়ার, হাফ m1 u1 স্কয়ার। এটা হচ্ছে বিফোর কলিশন কাইনেটিক এনার্জি হলো। এবার আফটার কলিশন কাইনেটিক এনার্জি কার কার হবে? আফটার কলিশন লক্ষ্য করো m1 এরও একটা ভেলোসিটি আছে, আবার m2 এরও কিন্তু একটা ভেলোসিটি আছে। তাহলে আমরা প্রথমে ক্যালকুলেট করব আফটার কলিশন m2 কাইনেটিক এনার্জিটা কত হলো। দেখ তাহলে এবার বিফোর কলিশন কাইনেটিক এনার্জি m1 এর হাফ m1 u1 স্কয়ার। এবার দেখি আফটার কলিশন m2 এর গতিশক্তি কত হচ্ছে। তাহলে দেখো আফটার কলিশন কাইনেটিক এনার্জি অফ m2, সেটা ধরো e ড্যাশ দিয়ে লিখছি, কত হবে? হাফ m2 v2 স্কয়ার। তুমি v2 এর জায়গায় v2 এর মানটা বসিয়ে দাও। যখন কাইনেটিক এনার্জির ফর্মুলায় ভেলোসিটি পুট করবে তখন আর মাথায় অ্যারো দেবে না, কারণ কাইনেটিক এনার্জি স্কেলার কোয়ান্টিটি। এবার যখন ভেলোসিটিটা বসাবো অ্যারোটা আর দেবো, জাস্ট ম্যাগনিটিউড, কারণ ভেলোসিটি কাইনেটিক এনার্জি স্কেলার। তাহলে v2 এর জায়গায় এটা বসালে এটা দেখো হয়ে যাবে 4 m1 স্কয়ার u1 স্কয়ার বাই m1 প্লাস m2 হোল স্কয়ার। এবার দেখো এই লাইনটাকে একটু এভাবে লিখি, হাফ m1 u1 স্কয়ার ইনটু 4 m1 m2 বাই m1 প্লাস m2 হোল স্কয়ার লেখা যাবে। দেখো ভালো করে লক্ষ্য করো, একই জিনিস লিখেছি, হাফ আছে লিখেছি, m1 স্কয়ার ছিল, আমি এখানে একটা m1 লিখেছি আর u1 স্কয়ারটা লিখেছি। 4 এর জায়গায় আছে, m1 স্কয়ারের মধ্যে একটা m1 সামনে লিখেছি, ফলে একটা m1 এখানে লিখতে হবে, আর m2টা m2 লিখেছি, আর নিচে m1 প্লাস m2 হোল স্কয়ার ছিল। কেন লিখলাম? কারণ দেখো এই যে লাইনটা এসেছে হাফ m1 u1 স্কয়ার, এটা মানে তোমার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তাহলে সেখানে আমি ক্যাপিটাল ইটা বসিয়ে দিতে পারবো। তাহলে আমি এখানে ক্যাপিটাল ইটাকে এবার বসিয়ে দেব, ঠিক আছে? এবার এখানে একটা বিষয়কে লক্ষ্য করো, এই যে m2 ভরের বস্তু যার গতিশক্তি তুমি বের করলে তার কি ইনিশিয়ালি কোনো গতিশক্তি ছিল? ইনিশিয়ালি কিন্তু m2 এর কোনো গতিশক্তি ছিল না, কারণ m2 ভরের বস্তুটা স্থির অবস্থায় ছিল। তাহলে m2 ভরের বস্তু ইনিশিয়ালি কোনো কাইনেটিক এনার্জি নেই, কিন্তু ধাক্কা লাগার পরে m2 একটা ভেলোসিটি পেয়েছে, সেখান থেকে m2 একটা গতিশক্তি অর্জন করেছে। তো আমরা পড়েছি শক্তি সংরক্ষণ সূত্রে যে শক্তি কখনো সৃষ্টি হয় না, শক্তি কখনো ধ্বংস হয় না, শক্তির খালি রূপান্তর হয়, এনার্জি অনলি ট্রান্সফার, এনার্জি খালি রূপান্তর হয়। তাহলে m2 ভরের গতিশক্তি আমি ধাক্কা লাগার পরে পেয়েছি, তাহলে এটা কোথা থেকে আসলো? তাহলে কেউ নিশ্চয়ই m2 কে শক্তিটা দিয়েছে। তাহলে কে দিয়েছে? একমাত্র পসিবিলিটি m1, কারণ m1 এর একটা গতিশক্তি ছিল। তাহলে ধাক্কা লাগার পরে কি হলো? m1 তার গতিশক্তির খানিকটা m2 কে দিয়ে দিল। তাহলে m2 যে গতিশক্তি অর্জন করলো, m2 যে কাইনেটিক এনার্জি গেইন করলো, সেটা কার থেকে পেল? m1 এর থেকে, m1 এর থেকে। তার মানে m2 যে গতিশক্তি গেইন করলো সেই পরিমাণ গতিশক্তি তাহলে m1 কি করলো? লস করলো, তাই না? যে আমার বন্ধুর কাছে একটা টাকাও নেই, আমার কাছে 100 টাকা আছে, এবার আমি আমার বন্ধুকে 10 টাকা দিয়ে দিলাম, তাহলে আমার বন্ধুর কাছে টাকা চলে আসলো কত? 10, কিন্তু আমার কাছে কি হলো? 90, কারণ আমি তো 10 টাকা ওকে দিয়েছি। তাহলে এখানে m1 বস্তু থেকে কাইনেটিক এনার্জিটা স্থানান্তরিত হবে m2 তে। তাহলে m2 যে গতিশক্তি পেয়েছে সেটা পেয়েছে m1 এর থেকে, তাহলে ওটাই হবে m1 এর লস। তাহলে আমরা লিখবো যে লস অফ কাইনেটিক এনার্জি অফ m1 ইকুয়াল টু গেইন অফ কাইনেটিক এনার্জি বাই m2। তাহলে লস অফ কাইনেটিক এনার্জি অফ m1 তাহলে কোনটা হবে? তাহলে লিখো therefore লস অফ কাইনেটিক এনার্জি বাই m1, সেটাকে আমরা ডিনোট করছি ডেল্টা ই দিয়ে, যেটা কার সমান হবে? গেইন অফ কাইনেটিক এনার্জি বাই m2। m2 ফর যে গতিশক্তিটা অর্জন করলো সেটাই হবে আমার m1 এর লস।
তাহলে লস অফ কাইনেটিক এনার্জি ডেল্টা ই, যেটা আমি দিয়ে রিপ্রেজেন্ট করেছি ডেল্টা ই দিয়ে লস অফ কাইনেটিক এনার্জি কে, তাহলে সেটা কোন ভ্যালুটা হবে? এই ভ্যালুটা যেটা m2 গতিশক্তি অর্জন করেছে, অর্থাৎ E ইনটু 4m1 m2 বাই m1 প্লাস m2 হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে লস হয়ে গেল m1 এর। তাহলে আমাকে বার করতে বলেছে ফ্র্যাকশনাল লস। ফ্র্যাকশনাল লস কথার অর্থ হচ্ছে এই যে লস অফ কাইনেটিক এনার্জি বার করলে এটাকে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যেটা আছে বিফোর কলিশন সেটাকে দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি ফ্র্যাকশনাল লসটা পেয়ে যাবে। তাহলে এটাকে E দিয়ে ডিভাইড করতে হবে। এটা ছিল ওর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, দেখো ভালো করে, ওর ইনিশিয়াল কাইনেটিক এনার্জিকে ডিনোট করেছি আমি E দিয়ে, তাহলে E দিয়ে ডিভাইড করে দাও। তাহলে ফ্র্যাকশনাল লস অফ কাইনেটিক এনার্জি বাই m1, তাহলে কত হবে? তাহলে ফ্র্যাকশনাল লস অফ কাইনেটিক এনার্জি বাই m1 ইজ ডেল্টা E, যেটা ওর লস তাকে ডিভাইড করবে ওর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হুইচ ইজ ক্যাপিটাল E, ডেল্টা E বাই ক্যাপিটাল E। লসটাকে ডিভাইড করো ইনিশিয়াল ভ্যালু অফ এনার্জি দিয়ে। তাহলে ডেল্টা E ভ্যালুটা যখন বসাবে দেখো E ইনটু 4m1 m2 বাই m1 প্লাস m2 হোল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল E। তাহলে E টা কেটে গেল, তাহলে হয়ে গেল 4m1 m2 বাই m1 প্লাস m2 হোল স্কয়ার। এটা হলো তাহলে ফ্র্যাকশনাল লস অফ কাইনেটিক এনার্জি বাই m1। তাহলে এইটা দিয়ে আমাদের নিউমেরিক্যাল দেয় বা এটা প্রুফ করতে দেয়। তাহলে m1 ভর যখন m2 কে গিয়ে ধাক্কা দিচ্ছে, যে m2 ভরের বস্তুটা স্থির অবস্থায় ছিল, ধাক্কা লাগার পরে m2 একটা গতিশক্তি অর্জন করলো, তাহলে যতটা গতিশক্তি m2 অর্জন করবে সেটাই হবে m1 ভরের বস্তুর ক্ষেত্রে গতিশক্তির লস। তাহলে ফ্র্যাকশনাল লস মানে তুমি লসটাকে ডিভাইড করো m1 ভরের বস্তুর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি দিয়ে, তাহলে তুমি ফ্র্যাকশনাল লসটা পাবে, যার ফর্মুলা হবে 4m1 m2 বাই m1 প্লাস m2 হোল স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের কতগুলো বিশেষ ক্ষেত্র যেগুলো আমাদের ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে পরীক্ষায় আসে। এবার দেখো ইলাস্টিক কলিশনে আমি আরেকটা ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলেছিলাম যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মোট শক্তিটা ধ্রুবক থাকে, টোটাল এনার্জিটা ধ্রুবক। টোটাল কাইনেটিক এনার্জি অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট ফর পারফেক্টলি ইলাস্টিক কলিশন। এখন তোমাকে এটা প্রুফ করতে বলি যে প্রমাণ করো যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মোট গতিশক্তি ধ্রুবক থাকে, এটা প্রুফ করে দাও। তাহলে কিভাবে প্রুফ করবে? তাহলে লেখো কোশ্চেন যে প্রমাণ করো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মোট গতিশক্তি ধ্রুবক থাকে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মোট গতিশক্তি ধ্রুবক থাকে, এটা আমরা প্রুফ করব। তাহলে কিভাবে করব দেখো, আগে আমরা জাস্ট এই সিম্পল ডায়াগ্রামটা একটু এঁকে দেব। তাহলে কি ছিল? m1 ভরের বস্তু যেটা মুভ করছে u1 ভেলোসিটিতে, m2 ভরের বস্তু মুভ করছিল u2 ভেলোসিটিতে। জেনারেলি u1 টা u2 থেকে বড় হয়, এগুলো আগেও বলেছি। m1 এসে ধাক্কা মারলো m2 কে, ধাক্কা লাগার পরে m1 এর ভেলোসিটি হয়ে গেল v1 আর m2 তার ভেলোসিটি হয়ে গেল m2 এর ভেলোসিটি হয়ে গেল v2। তোমাকে বার করতে হবে কাইনেটিক এনার্জি, দেখাতে হবে যে মোট শক্তিটা ধ্রুবক। দেখো যেটা বলছি, তাহলে এবার স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলবে মোট গতিশক্তি ধ্রুবক। দেখো তাহলে কোশ্চেনটা ছিল আমাদের যে প্রুভ দ্যাট টোটাল কাইনেটিক এনার্জি রিমেইন কনস্ট্যান্ট ফর ইলাস্টিক কলিশন। তাহলে প্রমাণ করো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে মোট গতিশক্তি ধ্রুবক থাকবে। তাহলে এখানে দেখো তাহলে কি হলো যে m1 ভরের বস্তু u1 বেগে গতিশীল, ধাক্কা মারলো m2 কে, ধাক্কা লাগার পরে m1 এর ভেলোসিটি হলো v1 আর m2 এর ভেলোসিটি হলো v2। আমাকে দেখাতে হবে মোট গতিশক্তিটা ধ্রুবক। ধ্রুবক মানে তোমায় দেখাতে হবে যে ধাক্কা লাগার পরে মোট গতিশক্তি আর ধাক্কা লাগার আগের মোট গতিশক্তি এরা পরস্পর সমান, তাহলে ধ্রুবকটা প্রমাণ করা যাবে। ধ্রুবক মানে এটা চেঞ্জ হচ্ছে না, যে ধাক্কা লাগার পরের মোট গতিশক্তি ধাক্কা লাগার আগের মোট গতিশক্তি সমান। তার মানে আমরা দেখো লিখবো টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন, টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন কে আমি E লিখে সাফিক্স একটা I দিয়ে লিখি। I মানে ইনিশিয়াল, কত হবে? হাফ m u1 স্কয়ার প্লাস হাফ m u2 স্কয়ার।
আর টোটাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন সেটাকে ইএফ দিয়ে দেখো, ফাইনাল কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে হাফ এম v1 স্কয়ার প্লাস হাফ এম v2 স্কয়ার। ঠিক আছে, আমাকে দেখাতে হবে এই দুটো এনার্জি সমান। আগে থেকে টোকার চেষ্টা করো না, টোকাটা পরেও করতে পারবে। এই ক্যালকুলেশনটা আগে ভালো করে বুঝে নাও, তারপর টুকবে। আমি টাইম দেবো টোকার, কোনো অসুবিধা নেই, কারণ এটা একটুখানি বুদ্ধির ক্যালকুলেশন, ফলে তোমাকে একটু বুঝতে হবে। দেখ, তাহলে আমরা কাজটা শুরু করি ফাইনাল কাইনেটিক এনার্জি দিয়ে। দেখ, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি বা টোটাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন, টোটাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন EF, এটা থেকে শুরু করছি। দেখো, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এই হচ্ছে আমার ফাইনাল কাইনেটিক এনার্জি, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এটা সমান সমান ইনিশিয়াল দেখাবো। এবার দেখো কাজটা কিভাবে করব, ভালো করে লক্ষ্য করো, পরে তুমি টুকবে। আগে দেখো এই লাইনটাকে দেখো, আমি এইভাবে লিখব, হাফ m1 প্লাস m2 ব্র্যাকেটের মধ্যে m1 প্লাস m2 ব্র্যাকেট m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার। দেখো দেখা যাবে, তাহলে এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করো এই লাইনটাই আসবে, এটাকে মাল্টিপ্লাই করলে m1 প্লাস m2 টা কেটে যাবে, কেটে গিয়ে তোমার আগের লাইনটাই চলে আসবে, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। ঠিক আছে, তাহলে এই লাইনটা আর এই লাইনটা সেম। এবার দেখো নেক্সট লাইন EF, জাস্ট এখানে ম্যাথমেটিক্স এর জাগলিং, আর কিছু নেই। দেখো এটা কিভাবে করব, এই যে বাইরে যেটা আছে সেটা থাকবে, এটাকে নিয়ে আমি এখনই ব্যতিব্যস্ত হচ্ছি না। এইটাকে মাল্টিপ্লাই করে দেবো, এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার, m1 স্কয়ার v1 স্কয়ার m2 স্কয়ার v2 স্কয়ার আসবে। দেখো তারপর আসবে প্লাস m1 m2 v1 স্কয়ার, আর একটা টার্ম আসবে m1 m2 v2 স্কয়ার। ভালো করে দেখে নাও, এটা মাল্টিপ্লাই করে দিলাম, m1 স্কয়ার v1 স্কয়ার প্লাস m2 স্কয়ার v2 স্কয়ার প্লাস m1 m2 v1 স্কয়ার প্লাস m1 m2 v2 স্কয়ার, এই আসবে। এবার কি করব, নেক্সট লাইনে দেখো, হাফ m1 প্লাস m2 যেমন আছে থাক, এই দুটো পার্ট প্রথম দুটো টার্ম যেমন আছে লিখে দাও, m1 স্কয়ার v1 স্কয়ার লিখলাম, m2 স্কয়ার v2 স্কয়ারটা লিখলাম। এই লাস্টের দুটো টার্ম থেকে আমি m1 m2 কমন নেব, নিয়ে আমি এখানে লিখছি, দেখো v1 প্লাস v2, v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার। এইবার জায়গাটা হচ্ছে তোমার একটু বুদ্ধি খাটাতে হবে। দেখো এইবার এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারি, m1 প্লাস m2, এখানে দেখো এই যে দুটো টার্ম আছে এটাকে আমি m1 v1 প্লাস m2 v2 হোল স্কয়ার করে দিলাম। আর এই পরের টার্মটাকে দেখো আমি লিখছি m1 m2, এটাকে আমি v1, এটাকে আমি এভাবে লিখি, দেখো v2 মাইনাস v1 এর হোল স্কয়ার, v2 মাইনাস v1 এর হোল স্কয়ার। দেখা যাবে, দেখো ভালো করে দেখে নাও কেন লেখা যাবে, আমি ভেঙে বলে দিচ্ছি। এটা আমি হোল স্কয়ার করেছি, তাহলে হোল স্কয়ারটাকে ভাঙলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab হয় তো, তাহলে a স্কয়ার মানে m1 v1 স্কয়ার, দেখো আছে, b স্কয়ার মানে হবে m2 স্কয়ার v2 স্কয়ার, আছে আগের লাইন। একটা এক্সট্রা টার্ম আসবে, সেটা হচ্ছে 2m1 m2 v1 v2, এই টার্মটা এক্সট্রা আসবে, মনে রাখো 2m1 m2 v1 v2। আবার এইটাকে যখন হোল স্কয়ার করব, দেখো v2 স্কয়ার আসবে, তাহলে v2 স্কয়ার আছে, v1 স্কয়ার আসবে, v1 স্কয়ার আছে, আরেকটা টার্ম আসবে মাইনাস 2v1 v2, আর এখানে বাইরে একটা m1 m2 আছে, তাহলে মাল্টিপ্লাই করে দিলে হবে মাইনাস 2m1 m2 v1 v2, আর এখানে একটা টার্ম এক্সট্রা পেয়েছিলে প্লাস 2m1 m2 v1 v2, তাহলে মাইনাস প্লাসটা কেটে যাবে,
তাহলে আলটিমেটলি এই লাইনটা আর এই লাইনটার মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই, বোথ আর সেম। ঠিক আছে, এইবার যে জায়গাটা আমাদের যেতে হবে, দেখো আমরা অলরেডি জানি যে এটা কি কলিশন, ইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইলাস্টিক। তো পারফেক্টলি ইলাস্টিক কলিশনে কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টামটা ভ্যালিড হয়, আমরা পড়েছি। দেখো একদম শুরুতে লিখেছিলাম যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা ভ্যালিড। তাহলে এখানে যদি তুমি ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করো তাহলে তুমি কি পাবে, আমরা এখানে যদি সাইডে একটু লিখে রাখি, দেখো যদি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে এখানে লিখি, তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কি লিখেছিলাম, যে m1 u1 প্লাস m2 u2। তাহলে ফ্রম এটাকে একটা নাম্বারিং দিয়ে দাও, এটাকে একটা নাম্বার দাও 1। এবার দেখো আমরা জানি কি যে ইলাস্টিক কলিশনে কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টামটা ভ্যালিড। ফ্রম ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা কি পেয়েছিলাম, দেখো m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু আমরা লিখি m1 u1 প্লাস m2 u2। আর আরেকটা জিনিস শিখেছিলে যে ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনটা 1 হয়, তাহলে ভেলোসিটি অফ সেপারেশন আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচটা ইকুয়াল থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখেছিলাম v2 v1 ইকুয়াল টু u1 u2। দেখো এটা আমরা করেছিলাম v2 v1 ইকুয়াল টু করেছিলাম u1 u2, ভেলোসিটি অফ সেপারেশন ভেলোসিটি অফ অ্যাপ্রোচ সমান। তাহলে এবার এই দুটো কন্ডিশনকে আমি 1 নম্বর ইকুয়েশনে ব্যবহার করব, তাহলে কি পাবো, তাহলে এবার দেখো দেখো EF টাকে এবার আমি লিখছি, দেখো লক্ষ্য করো 1/2 m1 প্লাস m2 1/2 m1 প্লাস m2। এবার তাহলে এই যে টার্মটা আছে m1 v1 প্লাস m2 v2, তাহলে কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম অনুযায়ী দেখো m1 v1 প্লাস m2 v2 মানে হয়ে যাবে m1 u1 প্লাস m2 u2। তাহলে এটার বদলে আমি লিখে দিচ্ছি m1 u1 প্লাস m2 u2, m1 u1 প্লাস m2 u2 তার হোল স্কয়ার। আবার প্লাস সাইন দিয়ে দেখো m1 m2, ভালো করে লক্ষ্য করো এটা আছে v2 v1। তাহলে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনটা 1 হওয়ার জন্য v2 v1 টা কার সমান হয়, u1 u2। তাহলে আমি এটার বদলে লিখতে পারি u1 u2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এইবার এই লাইনটাকে আর এই লাইনটাকে ভালো করে অবজার্ভ করবে। হ্যাঁ, ফিজিক্স কিন্তু অবজারভেশনের সাবজেক্ট, তো যত ভালো করে তুমি অবজার্ভ করবে প্রত্যেকটা বিষয়কে তুমি তত শিখতে পারবে এবং তত তুমি ভালো পারবে সবকিছু, কনফিডেন্সটাও বেড়ে যাবে। দেখো এই যে দুটো লাইন আমি স্টার মেরে দিলাম, এটাকে ভালো করে এবার অবজার্ভ করো। দেখো লক্ষ্য করো হাফ m1 প্লাস m2, হাফ m1 প্লাস m2 আছে। আচ্ছা এখানে আরেকটা লাইন আমি একটু করে দিই, তারপরে আমি অবজারভেশনে যাচ্ছি। দেখো এই লাইনটাকে এবার দেখো আমি যদি একটু ভেঙে দিই, আচ্ছা এই লাইনটাকে আমি একটু সাজিয়ে দিচ্ছি, তারপরে আমি লাইনটা বলছি। দেখো এইটাকে আমি একটু সাজিয়ে দিচ্ছি, কিরকম, এখানে m1 প্লাস m2 আছে থাকলো, এখানেও যেটা আছে থাক, এটা নিয়ে আমি আর ভাবছি না, m1 u1 প্লাস m2 u2 হোল স্কয়ার। এইখানটা দেখো এই জায়গাটাকে একটু চেঞ্জ করব, u1 u2 হোল স্কয়ার আছে তো, তাহলে আমি এটাকে u2 u1 হোল স্কয়ার লিখতে পারি। আরে তো একই ব্যাপার তাই না, কারণ এখানে যদি আমি মাইনাস সাইনটা কমন নিই, u1 u2 থেকে যদি মাইনাস সাইনটা কমন নিই তাহলে তো u2 u1 হবে, কিন্তু এটা তো হোল স্কয়ার আছে, ফলে মাইনাস সাইনটা কমন নিলে হোল স্কয়ার হলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ফলে বাইরের সাইনটা প্লাসই থাকবে। এবার এই লাইনটাকে লক্ষ্য করো, এই যে 2 নম্বর 1 আর 2 কে এবার ফলো আপ করো, 1 আর 2 ভালো করে দেখো, 1 আর 2 কে কম্পেয়ার করো। দেখো কি আছে, হাফ m1 m2, হাফ m1 m2, m1 v1 m2 v2 হোল স্কয়ার। এখানে লক্ষ্য করো m1 u1 প্লাস m2 u2 হোল স্কয়ার, অর্থাৎ v1 এর জায়গায় চলে এসেছে u1 আর v2 এর জায়গায় চলে এসেছে u2, বাকি ফর্মটা একই আছে, এটাও হোল স্কয়ার এটাও হোল স্কয়ার। এখানে m1 m2 m1 m2, এখানে দেখো v2 v1 এটা হয়ে গেছে u2 u1, কিন্তু দুটোই হোল স্কয়ার, v2 এর জায়গায় u2 v1 এর জায়গায় u1। তার মানে 1 আর 2 নম্বর ইকুয়েশনের গঠনগত কোনো পরিবর্তন নেই, 1 আর 2 নম্বর ইকুয়েশনের স্ট্রাকচারটা সেম, চেঞ্জটা কি হয়েছে, v2 এর জায়গায় u2 এসেছে আর v1 এর জায়গায় u1 এসেছে।
এবার দেখো এই 1 নম্বর ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে? এই 1 নম্বর ইকুয়েশনটা এসেছে এই ইকুয়েশনটা থেকে, তাই না? আমি এই ইকুয়েশনটাকে মডিফাই করে করে 1 নম্বর ইকুয়েশনে এসেছি। এবার 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনের স্ট্রাকচারটা সেম। তাহলে যদি আমি ব্যাকওয়ার্ড স্টেপে যাই, মানে পেছন দিকে যাই, জাস্ট এটার পরে আমি এই লাইনটা লিখব, চেঞ্জটা করব কি v1 এর জায়গায় লিখব u1, v2 এর জায়গায় লিখব u2, তারপরে আমি এই লাইনটা লিখব, খালি v1 এর জায়গায় u1, v2 এর জায়গায় u2, তারপরে আমি এই লাইনটা লিখতে পারবো v1 এর জায়গায় u1, v2 এর জায়গায় u2, তারপরে আমি এই লাইনটা লিখতে পারবো। তাহলে v1 এর জায়গায় আসবে u1 আর v2 এর জায়গায় আসবে u2। তাহলে উল্টো পথে যাব, কিন্তু সেটা আমরা যাবো না। আমি জাস্ট তোমায় বলছি তুমি একবারেই লিখবে। তার মানে জাস্ট এই লাইনটা যেহেতু গঠনগতভাবে সেম, খালি চেঞ্জটা আছে v2 এর জায়গায় u2 আর v1 এর জায়গায় u1। তাহলে যদি আমরা ব্যাকওয়ার্ড স্টেপ যাই, তাহলে এই লাইনটা মানে তো এই লাইনটা, তাহলে এই লাইনটাকেও আমি এই ফর্মে লিখতে পারবো, শুধু চেঞ্জটা করতে হবে v1 এর জায়গায় u1 আর v2 এর জায়গায় u2। তাহলে আমি লিখবো therefore EF টা হয়ে যাবে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। এবার যখন আমি এই ফর্মে লিখে দিলাম v1 এর জায়গায় u1 আর v2 এর জায়গায় u2, তাহলে দেখো এই যে জিনিসটা এসে গেল, এটাই কিন্তু তোমার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি EI। তাহলে তুমি ইকুয়াল টু দিয়ে লিখে দেবে EI। তাহলে EF আর EI সমান, ইনিশিয়াল আর ফাইনাল কাইনেটিক এনার্জি সেম, অর্থাৎ মোট গতিশক্তির কোনো পরিবর্তন হলো না, মোট গতিশক্তি থাকছে কনস্ট্যান্ট। তাহলে এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা লিখব। তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। তাহলে এই হচ্ছে আমাদের মোট গতিশক্তি ধ্রুবক, তার প্রমাণ। এটা পরীক্ষায় কোশ্চেন দেবে যে প্রমাণ করো যে মোট গতিশক্তি ধ্রুবক থাকে। তাহলে এই হচ্ছে আমাদের ইলাস্টিক কলিশনের যাবতীয় ক্যালকুলেশন আমি তোমাদের করে দিলাম। এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো একটু বড় বড় ক্যালকুলেশন, বাড়িতে না লিখে লিখে প্র্যাকটিস করলে কিন্তু তুমি পারবে না, না দেখে করতে হবে বাড়িতে 2-4 বার, তবে পরীক্ষায় তুমি পারবে। ঠিক আছে? তাহলে আমরা আজকের ক্লাস এই অবধি করলাম। তোমরা ইলাস্টিক কলিশন পর্যন্ত যা যা আমি পড়ালাম সবটা খুব ভালো করে দেখে নাও, পড়ে নাও, এবং এই ক্যালকুলেশনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাহলে আজকে এই অবধি থাকলো। থ্যাংক ইউ। ইলাস্টিক কলিশন ইন 2 ডাইমেনশন, দ্বিমাত্রিক ক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ। তো আমরা আগের দিন যে স্থিতিস্থাপক সংঘর্ষটা করেছিলাম সেটা ছিল একমাত্রিক, 1 ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন, আর এটা হচ্ছে দ্বিমাত্রিক। একমাত্রিক আর দ্বিমাত্রিকের মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা আগে বোঝো। একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষে যে দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হবে তারা সবসময় একটা সরল রেখার উপরে থাকবে। যে একমাত্রিক সংঘর্ষে যে দুটো বস্তুর মধ্যে কলিশন হয় তারা একই স্ট্রেট লাইনে থাকে, কিন্তু দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে যে দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হবে তারা একই সরল রেখায় থাকবে না, তারা দুটো ভিন্ন সরল রেখা বরাবর গতিশীল থাকবে, তারপর তাদের মধ্যে কলিশন হবে। তাহলে দুটো বস্তু যদি ডিফারেন্ট স্ট্রেট লাইন পাথে গতিশীল থাকার ফলে তাদের মধ্যে সংঘর্ষ ঘটে, তখন সেই কলিশনকে বলবো আমরা দ্বিমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে বিষয়টা কিরকম দেখো, যে ধরো তো 2 ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন, জাস্ট হেডলাইন দাও, 2 ডাইমেনশনাল ইলাস্টিক কলিশন। ঘটনাটা কি বলছে, ধরো এখানে একটা বস্তু আছে, তার ভর হচ্ছে m1, বস্তুটা u1 বেগে গতিশীল এবং বস্তুটা অনুভূমিকের সাথে থিটা কোণে অগ্রসর হচ্ছে, θ1। আবার ধর এখানে একটা বস্তু আছে, তার ভর m2, সেই বস্তুটা u2 বেগে গতিশীল। এই u2 বেগটা অনুভূমিকের সাথে ধরো θ2 কোণ করে আছে। তা দেখো এখানে দুটো বস্তু দুটো ডিফারেন্ট লাইনে, দুটো ডিফারেন্ট ডিরেকশনে মুভ করছে। প্রথম বস্তুটা হচ্ছে u1 ভেলোসিটিতে হরাইজন্টালের সাথে θ1 অ্যাঙ্গেলে, আর দ্বিতীয় বস্তু গতিশীল হচ্ছে u2 ভেলোসিটিতে, যার অ্যাঙ্গেলটা উইথ রেসপেক্ট টু দ্য হরাইজন্টাল অনুভূমিকের সাথে θ2। তাহলে এবার দেখো এই বস্তুটা এই সরলরেখা বরাবর যাবে, আর এই সরলরেখা বরাবর গেল গিয়ে, তাহলে এই যে ও বিন্দুতে দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হবে। তাহলে ও বিন্দুতে দুটো বস্তুর মধ্যে সংঘর্ষের পর দেখা গেল যে ধরো m1 ভরের বস্তুটা গতিশীল হল
v1 বেগে আফটার কলিশন, এবং তার অ্যাঙ্গেলটা হয়ে গেল অনুভূমিকের সাথে সাপোজ φ1, আর m2 ভরের বস্তু সে হয়তো গতিশীল হচ্ছে v2 ভেলোসিটিতে, যার অ্যাঙ্গেলটা অনুভূমিকের সাথে হয়তো φ2। তাহলে সংঘর্ষের আগে ভেলোসিটি ছিল u1 u2, ও বিন্দুতে এসে দুজনের মধ্যে কলিশন হলো, কলিশনের পর m1 ভরের বস্তু চলে গেল v1 বেগে, যার অ্যাঙ্গেলটা বলে দিল তোমার φ1, আর m2 ভরের বস্তুর বেগ হলো v2, যার অ্যাঙ্গেল হচ্ছে φ2। এরকম যখন কলিশন হয় তখন সেটাকে বলি আমরা দ্বিমাত্রিক সংঘর্ষ বা 2 ডাইমেনশনাল কলিশন। এবার এখানে অঙ্ক করার সময় কি করতে হয় দেখো, জাস্ট অঙ্ক করার টেকনিকটা আমরা ডিসকাস করব। এই ধরনের অঙ্ক করার সময় তোমাকে মেনলি ওরা বার করতে দেবে v1 আর v2, v1 v2 টা তোমায় বার করতে দেবে, বা অনেক সময় φ1 আর φ2 মানে অ্যাঙ্গেল গুলো বার করতে দেয়। যাই দিক তোমাকে কাজটা কি করতে হবে, এই যে ভেলোসিটি গুলো আছে তুমি প্রথমে এই সমস্ত ভেলোসিটি গুলোকে কম্পোনেন্টে ভেঙে দেবে। দেখো u1 এর কম্পোনেন্টটা হবে u1 cos θ1, আর এদিকে পাবো আমরা u1 sin θ1। u2 এর কম্পোনেন্ট পাবো u2 cos θ2, আর এদিকে পাবো আমরা u2 sin θ2। সব কম্পোনেন্টে ভেঙে দেওয়া হবে ভেলোসিটি গুলো। তারপর দেখো এখানে v2 এর কম্পোনেন্ট হবে এখানে v2 cos θ2, আর এদিকে পাবে তুমি v2 sin θ2, থিটা না এটা ফাই হবে ফাই। আবার v1 এর কম্পোনেন্ট হরাইজন্টাল ডিরেকশন হবে v1 cos φ1, আর ভার্টিক্যাল ডিরেকশন হবে v1 sin φ1। এবার দেখো তোমাদের আমি বলেছিলাম যে কোনো প্রকার সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সবসময় ধ্রুবক থাকে। ফর এনি কাইন্ড অফ কলিশন লিনিয়ার মোমেন্টাম অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। তো তুমি প্রথম ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করবে, কিন্তু এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র তোমাকে দুবার প্রয়োগ করতে হবে। একবার তুমি ভরবেগের সংরক্ষণ সূত্র বা কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করবে অ্যালং এক্স অ্যাক্সিস মানে অ্যালং হরাইজন্টাল ডিরেকশন, আরেকবার তুমি কনজারভেশন ল অ্যাপ্লাই করবে লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন ল বা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করবে অ্যালং ওয়াই অ্যাক্সিস বা অ্যালং ভার্টিক্যাল ডিরেকশন। তাহলে ফার্স্ট আমরা হরাইজন্টাল ডিরেকশনে যদি লটা দেখি তাহলে লিখবে যে কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম ভরবেগের সংরক্ষণ সূত্র কোন দিকে অ্যাপ্লাই করছি, অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে দেখো সংঘর্ষের আগে প্রথম ও বিন্দুতে কলিশন হয়েছে, তাহলে সংঘর্ষের আগে এক্স অক্ষের দিকে ভরবেগ কি আছে দেখো, এর ভর কত আছে m1, আর এক্স অক্ষের দিকে ভেলোসিটি আছে u1 cos θ1। তাহলে ভরবেগ কত হবে m1 u1 cos θ1, ভরকে ভেলোসিটি দিয়ে গুণ করব, তাহলে এই ভরবেগ পাবো m2, তার ভেলোসিটি u2 cos θ2, তাহলে হবে m2 u2 cos θ2। এবার সংঘর্ষের পরে দেখো m1 ভরের যে বস্তু আছে তার ভেলোসিটি x অক্ষের দিকে আছে v1 cos φ1, তাহলে কি হবে m1 v1 cos φ1। এই যে m2 ভরের বস্তু তার ভেলোসিটি আছে x অক্ষের দিকে দেখো v2 cos φ2, তাহলে ওর ভরবেগ হবে m2 v2 cos φ2। তাহলে হচ্ছে x অক্ষের দিকে আমি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করলাম। এবার আমরা কাজটা করব অ্যালং y অ্যাক্সিস। এবার সেম থিং করবে অ্যালং y অ্যাক্সিস মানে উল্লম্ব দিকে। তাহলে দেখো উল্লম্ব দিকে m1 এর বেগ কত আছে u1 sin θ1, তাহলে ভরবেগ হবে m1 u1 sin θ1। m2 এর বেগ কত আছে u2 sin θ2, তাহলে ভরবেগ হবে m2 u2 sin θ2। আর সংঘর্ষের পরে m1 ভরের বস্তুর ভেলোসিটি দেখো উল্লম্ব দিকে হয়েছে v1 sin φ1, তাহলে ভরবেগ হবে m1 v1 sin φ1। আর দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে হবে m2 v2 sin φ2। এই হচ্ছে তুমি ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে দুটো সমীকরণ পেয়ে গেলে, একটা x অক্ষের দিকে একটা y অক্ষের দিকে।
এবার অঙ্ক করার জন্য আরেকটা সমীকরণ লাগবে, সেটা হচ্ছে দেখো আমরা আগের দিন প্রমাণ করেছিলাম যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে গতিশক্তি ধ্রুবক থাকে, যে ফর পারফেক্টলি ইলাস্টিক কলিশন টোটাল কাইনেটিক এনার্জি অলওয়েজ রিমেইন কনস্ট্যান্ট। তাহলে আমরা বিফোর কলিশন টোটাল কাইনেটিক এনার্জি আর আফটার কলিশন টোটাল কাইনেটিক এনার্জিকে আমরা ইকুয়াল করব, সেটা হবে আমার থার্ড ইকুয়েশন। তাহলে লিখবো আমরা যে সিন্স যেহেতু কাইনেটিক এনার্জি রিমেইন কনস্ট্যান্ট, সবসময় মনে রাখতে হবে যে ইলাস্টিক কলিশনে কাইনেটিক এনার্জি সবসময় ধ্রুবক থাকে, তাহলে therefore আমরা একটা ইকুয়েশন পাবো, দেখো হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। এটা হচ্ছে সংঘর্ষের আগের মোট গতিশক্তি আর সংঘর্ষের পরের মোট গতিশক্তি, হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এটা হবে আমার ইকুয়েশন 3। এবার তোমাকে যাই প্রবলেম দিক, তোমার এই তিনটে ইকুয়েশনকে ব্যবহার করলে যে কোনো অঙ্ক হবে। তোমাকে v1 বার করতে বলতে পারে, তোমাকে v2 বার করতে বলতে পারে, তোমাকে φ1 বার করতে বলতে পারে, তোমাকে φ2 বার করতে বলতে পারে। আইদার ওরা অ্যাঙ্গেল বার করতে বলবে, নয় ওরা ভেলোসিটি বার করতে বলবে। সেটাই বলো, তোমার এই ইকুয়েশনকে ব্যবহার করলে তোমার প্রবলেম সলভ হবে। তো সবসময় মনে রাখবে, তাহলে দ্বিমাত্রিক ক্ষেত্রে যখন স্থিতিস্থাপক সংঘর্ষের অঙ্ক করবে তখন সেগুলো এই পদ্ধতিতে তোমরা করবে। ঠিক আছে, এটা আমাদের একটা অ্যাপ্লিকেশন দেয় পরীক্ষা বা একটা নিউমেরিক্যাল দেয়, সেই জন্য আমরা এটা ডিসকাস করলাম। এবার দেখো, আমি আগে থেকে বলেছিলাম যে আমাদের সংঘর্ষ হচ্ছে তিন রকমের হয়, একটা স্থিতিস্থাপক, একটা অস্থিতিস্থাপক, একটা আংশিক স্থিতিস্থাপক। তো ইলাস্টিক, ইনইলাস্টিক, পার্শিয়ালি ইলাস্টিক কলিশন। এখন আমরা এবার সেকেন্ড টাইপটা করব, ইনইলাস্টিক কলিশন। তো খাতায় হেডলাইন দাও, ইনইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ। ইনইলাস্টিক কলিশনে কি বলতে চাইছো ওরা? ইনইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ কি বলছে? ইনইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ। প্রথমে বৈশিষ্ট্যগুলোকে মাথায় রাখবে। দেখো, ফার্স্ট পয়েন্ট যেটা হয় এর আন্ডারে প্রথম কথাটা যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যে আমরা জানি যে কোনো প্রকার সংঘর্ষে সংঘর্ষ গুণাঙ্ক থাকবে, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তো ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, সংঘর্ষ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন এর ভ্যালুটা হবে 0। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই এটা হয়ে যাবে 0। এবার দেখো, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 0 হওয়ার অর্থটা কি? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 0 হওয়ার অর্থ মানে ভেলোসিটি অফ সেপারেশন সেটা 0 হবে, মানে অর্থাৎ প্রত্যাবর্তন বেগ। আমরা জানি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন মানে হচ্ছে কি প্রত্যাবর্তন বেগ বাই আগমন বেগ। তাহলে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন যদি 0 হয়, তারপরে প্রত্যাবর্তন বেগ বা ভেলোসিটি অফ সেপারেশনটা 0 হবে। তাহলে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 0 এর কথা আন্ডারে আমরা লিখতে পারি therefore velocity of separation should be 0। তাহলে প্রত্যাবর্তন বেগটা 0 হয়ে যাবে। এবার দেখো, আমি বলেছিলাম প্রত্যাবর্তন বেগ মাপা হয় কি দিয়ে? প্রত্যাবর্তন বেগ মাপা হয় রিলেটিভ ভেলোসিটি দিয়ে। তাহলে আমরা বলতে পারি আফটার কলিশন রিলেটিভ ভেলোসিটি শুড বি 0। তাহলে সংঘর্ষের পর আপেক্ষিক বেগটাও 0 হবে। তাহলে আফটার কলিশন রিলেটিভ ভেলোসিটি শুড বি 0। সংঘর্ষের পর আপেক্ষিক বেগ 0 হবে, ইকুয়াল টু 0। 4 নম্বর, যে কোনো কলিশনে আমি বলেছি ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে ইনইলাস্টিক কলিশনেও ভরবেগটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে টোটাল লিনিয়ার মোমেন্টাম রিমেইন কনস্ট্যান্ট। টোটাল লিনিয়ার মোমেন্টাম রিমেইন কনস্ট্যান্ট। রৈখিক ভরবেগ ধ্রুবক থাকবে, রিমেইন কনস্ট্যান্ট। আর 4 নম্বর 5 নম্বর পয়েন্টে যেটা হয়, যে যখনই কোথাও অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তখন সেখানে গতিশক্তি ধ্রুবক থাকে না, গতিশক্তির লস হয়।
for inelastic collision there is a loss of kinetic energy. তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি লস হবে। তাহলে কাইনেটিক এনার্জি does not remain constant, there is a loss of kinetic energy. তাহলে নেক্সট হচ্ছে there is a loss of kinetic energy. এখানে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকবে না। যখনই কোথাও অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে সেখানে গতিশক্তির একটা লস হয়। লসটা হবে কি ফর্মে? অ্যাজ হিট এনার্জি। সে লস আমরা ক্যালকুলেট করব। বৈশিষ্ট্য মনে রাখতে হবে, স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তিটা ধ্রুবক ছিল, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে আমরা দেখব যে গতিশক্তি ধ্রুবক থাকবে না, সেখানে গতিশক্তির একটা লস হবে। তাহলে এই পাঁচটা হচ্ছে ইনইলাস্টিক কলিশনের বৈশিষ্ট্য। তোমাকে এই পাঁচটা বৈশিষ্ট্য করতে হবে এবং তোমার পরীক্ষায় লিখতে দেবে যে অস্থিতিস্থাপক সংঘর্ষের বৈশিষ্ট্যগুলি লেখো। এবার আমরা একটু ক্যালকুলেশনে আসছি। দেখো, ধরো ব্যাপারটা এরকম হলো, সাপোজ এখানে একটা বস্তু আছে, এর ভর m1, এই বস্তুটা u1 বেগে গতিশীল। তার সামনে একটা বস্তু আছে, তার ভর m2, এই বস্তুটি u2 বেগে গতিশীল। যদি u1টা u2 থেকে বড় হয় তাহলে m1 গিয়ে m2 কে ধাক্কা দেবে। এবার ধরো m1 m2 এর মধ্যে যে কলিশনটা হলো সেটা যদি অস্থিতিস্থাপক হয়, m1 এর সাথে m2 এর যে কলিশনটা হবে সেটা যদি অস্থিতিস্থাপক হয়, তাহলে আমি কি বললাম? দেখো, কোএফিসিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশনটা 0 হবে, মানে সংঘর্ষ গুণাঙ্কটা 0 হবে। তাহলে সংঘর্ষ গুণাঙ্কটা যদি 0 হয়, কোএফিসিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশনটা যদি 0 হয়, ভালো করে বুঝবে বিষয়টা, তাহলে দেখো প্রত্যাবর্তন বেগ মানে ভেলোসিটি অফ সেপারেশনটা 0 হয়ে যাবে। ভেলোসিটি অফ সেপারেশন 0 হওয়ার অর্থাৎ দুটো বস্তু পরস্পর থেকে তাহলে সেপারেট হচ্ছে না। ভেলোসিটি অফ সেপারেশন যদি কারো 0 হয়, দুটো বস্তুর মধ্যে ভেলোসিটি অফ সেপারেশন যদি 0 হয়, তার মানে কি? তার মানে বস্তু দুটোর মধ্যে সেপারেশন হচ্ছে না। যদি দুটো বস্তু একে অপরের থেকে সেপারেট হয় তাহলে তো ওদের একটা ভেলোসিটি অফ সেপারেশন থাকবে। আমরা বলছি কোএফিসিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন 0 হওয়ার ফলে ভেলোসিটি অফ সেপারেশনটা 0। তার মানে কি? ধাক্কা লাগার পরে বস্তু দুটো পরস্পর থেকে সেপারেট হচ্ছে না। তার মানে কি? তার মানে ধাক্কা লাগার পরে বস্তু দুটো পরস্পর যুক্ত হয়ে গেছে, দুটো বস্তু পরস্পর জুড়ে যাবে, ফলে তারা একে অপরের থেকে সেপারেট হচ্ছে না। এইটা খেয়াল রাখতে হবে যে ভেলোসিটি অফ সেপারেশন 0, দ্যাট মিন্স আফটার কলিশন দুটো বস্তু, টু বডিজ রিমেইন ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার। দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে থাকবে, তারা আর একে অপরের থেকে পৃথক হবে না। সেই জন্য বলছে ভেলোসিটি অফ সেপারেশনটা 0। তারপরে দুটো বস্তুর মধ্যে যখন অস্থিতিস্থাপক সংঘর্ষ হলো, সংঘর্ষের পর বস্তু দুটো একসাথে জোড়া লেগে যাবে। দুটো বস্তু কি করবে? একটা কনজুগেট মাস, একটা যুগ্ম ভর বা একটা যৌথ ভর উৎপন্ন করবে। দুটো বস্তু সেপারেট ছিল, ধাক্কা লাগার পর তারা জুড়ে যাবে। দে উইল ফর্ম এ কনজুগেট মাস, তারা একটা যৌথ ভর বা যুগ্ম ভর গঠন করবে। এইটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য। যেখানেই দেখবে অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে, যেখানে ইনইলাস্টিক কলিশন হবে, সেখানেই দেখবে আফটার কলিশন দুটো বস্তু পরস্পর যুক্ত হচ্ছে। দে উইল ফর্ম এ কনজুগেট মাস, তারা আর সেপারেট হচ্ছে না, তাদের ভেলোসিটি অফ সেপারেশন 0। তাহলে কি হবে? যখনই এবার এদের মধ্যে কলিশন হলো, আফটার কলিশন দুটো বস্তু একসাথে জুড়ে গেল এবং টোটাল মাস হয়ে গেল m1 প্লাস m2, এবং এই যে ভরটা তুমি পেলে এটা এবার একসাথে গতিশীল হবে উইথ ভেলোসিটি v। m1 m2 আর পৃথক হবে না, দুটো বস্তু একত্রিত হয়ে যাবে, হয়ে তারা গতিশীল হবে। এই যে ভরটা তৈরি হলো এটাকে বলি আমরা কনজুগেট মাস। এটাকে বলি আমরা কনজুগেট মাস, যুগ্ম ভর বা যৌথ ভর। কনজুগেট মাস বা যুগ্ম ভর বা যৌথ ভর। তাহলে এটা হচ্ছে মেইন ফিচারস ইনইলাস্টিক কলিশনের, যে ধাক্কা লাগার পর দুটো বস্তু একসাথে জোড়া লেগে যাবে, তাদেরকে সেপারেট করা যাবে না। এবার তোমার পরীক্ষায় প্রশ্ন করতে পারে, তাহলে ভেলোসিটির মানটা বার করো, যে এই যে কনজুগেট মাসটা তৈরি হলো, এই কনজুগেট মাসের ভেলোসিটি কত হবে? তাহলে দেখো, আমরা কনজারভেশন ল আমরা কি বলেছি? টোটাল লিনিয়ার মোমেন্টাম রিমেইন কনস্ট্যান্ট। তাহলে আমরা লিনিয়ার মোমেন্টাম কে ইকুয়াল করে দিই। তাহলে দেখো, ইনিশিয়াল মোমেন্টাম m1 u1 প্লাস m2 u2, ফাইনাল মোমেন্টাম m1 প্লাস m2 ইনটু v। তাহলে এখান থেকে আমি v এর মান অনায়াসে পেয়ে যাচ্ছি, যে ভেলোসিটি অফ দা কনজুগেট মাস, যুগ্ম ভরের ভেলোসিটি হয়ে গেল দেখো m1
m1 u1 plus m2 u2 by m1 plus m2. This is the velocity of conjugate mass. তাহলে এই পয়েন্টটা থেকে আমরা ভেলোসিটি ফাইন্ড আউট করে নিলাম। নেক্সট দেখো আমরা বলেছিলাম দেয়ার ইজ এ লস অফ কাইনেটিক এনার্জি। এখন তুমি প্রশ্ন করতে পারো তাহলে গতি শক্তির লসটা নির্ণয় করো, ক্যালকুলেট লস অফ কাইনেটিক এনার্জি। তাহলে সেটা বার করি আমরা। দেখো কিভাবে বের করবে লস অফ কাইনেটিক এনার্জি? এটাকে আমরা ডেল্টা ই দিয়ে রিপ্রেজেন্ট করছি। লস কি করে বের করবে? তুমি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি মানে বিফোর কলিশন যে টোটাল কাইনেটিক এনার্জি তার থেকে মাইনাস করে দাও ফাইনাল কাইনেটিক এনার্জি, তাহলেই তুমি লস পাবে। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কি হবে? দেখো হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। তার থেকে মাইনাস করো ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ m1 into v স্কয়ার। এবার v এর ভ্যালুটা বসাতে হবে। তো তার আগে আমরা একটু হাফটা কমন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার, হাফটা কমন নিয়ে নাও। এখানে রইল m1 প্লাস m2 v। v এর জায়গায় দেখো এটা স্কয়ার করে বসাবে কারণ v স্কয়ার আছে। তাহলে কি হবে m1 স্কয়ার u1 m1 u1 একবারে লিখছি না, দেখো m1 u1 প্লাস m2 u2 হোল স্কয়ার, আর নিচে হয়ে যাবে আবার m1 প্লাস m2 হোল স্কয়ার। তাহলে এখানে দেখো একটা m1 প্লাস m2 এর সাথে স্কয়ার টার্মটা কেটে যাবে। এবার আমরা এখানে তাহলে m1 প্লাস m2 কে লসাগু করে দিই। m1 প্লাস m2 এলসিএম হয়ে গেল লসাগু। তাহলে এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করবে। দেখো m1 প্লাস m2 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করলে আসবে m1 স্কয়ার u1 স্কয়ার প্লাস m2 স্কয়ার u2 স্কয়ার প্লাস m1 m2 u1 স্কয়ার প্লাস m1 m2 u2 স্কয়ার মাল্টিপ্লাই করে দিলে। এবার মাইনাস সাইন এখানে এটা দেখো হোল স্কয়ার আছে, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে দাও এই পার্টটা। তাহলে কি হবে a স্কয়ার, এটা হবে মাইনাস অফ m2 স্কয়ার u2 স্কয়ার, আর এটা আসবে মাইনাস 2m1 m2 u1 u। তো এবার দেখো এখানে m1 স্কয়ার u1 স্কয়ারটা কেটে গেল, m2 স্কয়ার u2 স্কয়ারটা কেটে গেল, রইল কোনগুলো? এই একটা টার্ম, এই একটা টার্ম, আর এই একটা টার্ম রইল। তো দেখো তিনটে টার্মের মধ্যে m1 m2 আছে, তো তুমি m1 m2 কে কমন নিয়ে নেবে। তাহলে দেখো থাকবে u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার মাইনাস 2u1 u2, আর নিচে থাকছে 2m1 প্লাস m2। তাহলে এখানে u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার মাইনাস 2u1 u2, এটা হয়ে যাচ্ছে দেখো a মাইনাস b হোল স্কয়ার। তাহলে তুমি অনায়াসে লিখতে পারো m1 m2 u1 মাইনাস u2 হোল স্কয়ার বাই 2 m1 প্লাস m2। এই হচ্ছে তোমার লস অফ এনার্জি বের করার ফর্মুলা। তাহলে যখনই কোনো জায়গায় অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে সেখানে তোমার লস অফ এনার্জি হবে, এবং সেই লস অফ এনার্জির ফর্মুলা হয়ে গেল m1 into u1 minus u2 whole square by 2m1 plus m2। এবং ভালো করে দেখো এই যে লস অফ এনার্জি এসছে এটা একটা পজিটিভ কোয়ান্টিটি, এটা ধনাত্মক রাশি, এটা কোনোদিনও নেগেটিভ হবে না, কারণ মাস কখনো নেগেটিভ হয় না। আর u1 minus u2 দেখো হোল স্কয়ার ফর্মে আছে, তো এটাও নেগেটিভ হওয়া পসিবল নয়। তাহলে যে কোনো রকম অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শক্তি ক্ষয় এটা ম্যান্ডেটরি, মানে যেখানেই অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে সেখানেই তোমার লস অফ এনার্জি হবে। এবং এই এনার্জিটা লস হবে কি ফর্মে? এই এনার্জি লস হবে ইন দ্য ফর্ম অফ সাউন্ড অ্যান্ড হিট এনার্জি। এই এনার্জিটা লস হবে কিছুটা শব্দ শক্তি আকারে আর কিছুটা তাপ শক্তি আকারে। পরীক্ষায় প্রশ্ন করে যে অস্থিতিস্থাপক সংঘর্ষে ইলাস্টিক কলিশনে সবসময় শক্তির লস হয়, তাহলে এই লসটা কি ফর্মে হয়? লসটা হয় হিট অ্যান্ড সাউন্ড এনার্জি ফর্মে। আর যদি এবার তোমায় প্রশ্ন করে যে কতটা তাপ উৎপন্ন হচ্ছে সেটা বার করো, তাহলে কি করে বের করবে? যদি তোমাকে উৎপন্ন তাপটা বার করতে বলে সেটাও শিখে রাখো। যদি তোমাকে অ্যামাউন্ট অফ হিট প্রোডাকশনটা বার করতে বলে যে কতটা তাপ উৎপন্ন হলো, যে তোমায় বললো যে দুটো বস্তুর মধ্যে অস্থিতিস্থাপক সংঘর্ষ হলো, সংঘর্ষের পরে কতটা শক্তি লস হলো বার করো, তুমি বার করবে লস অফ এনার্জি। এবার বলছে এই যে লসটা হলো, এই লসটা যদি পুরোটাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়, যে লস অফ এনার্জি যতটা হলো সবটাই যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে?
তাহলে যদি এন্টায়ার লস অফ এনার্জি কনভার্ট ইনটু হিট এনার্জি বলা থাকে, তাহলে অ্যামাউন্ট অফ হিট এনার্জি কতটা প্রডিউস হবে। দেখো হিট বার করার ফর্মুলা হচ্ছে, হিটকে আমরা h দিয়ে লিখি, সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই জে। তোমরা হয়তো ক্লাস 9 বা 10 এ পড়েছো W = বলে একটা ফর্মুলা থাকে, যে ওয়ার্ক ডান আর হিট তুল্য পরিমাণে পরিবর্তিত হয়, এটাকে জুলস ল বলা হয়, যে W = JH, এটাকে বলে জুলের সূত্র। তাহলে এখান থেকে h মানে W/J, ওয়ার্ক ডানকে J দিয়ে ডিভাইড করতে হবে। এবার আমরা জানি শক্তি কি দিয়ে পরিমাপ করা হয়, কার্য দিয়ে। তাহলে কার্য আর শক্তি সমান, তাহলে এই যে লস অফ এনার্জি, যতটা শক্তি লস হলো ততটাই হচ্ছে তোমার ওয়ার্ক ডান। তাহলে আমার ওয়ার্ক ডানের জায়গায় লিখতে হবে ডেল্টা ই, লস অফ এনার্জি। এবার লস অফ এনার্জির মানটা খালি এখানে বসিয়ে দেব, যতটা শক্তি লস হবে সেটাই তোমার কার্য হবে, কারণ কার্যই হচ্ছে শক্তির পরিমাপ, আমরা জানি। তাহলে এই হচ্ছে আমার উৎপন্ন তাপের রাশিমালা হয়ে যাবে। যদি আমরা কোথাও প্রশ্ন করে পরীক্ষায় যে শক্তিটা লস হলো, যতটা গতিশক্তি লস হলো, সবটাই যদি তাপে রূপান্তরিত হয়, তাহলে উৎপন্ন তাপের পরিমাণটা কত হবে। তাহলে জাস্ট এই যে লস অফ এনার্জিটা পাচ্ছ, এটাকে জে দিয়ে ডিভাইড করবি। জেটাকে বলা হয় জুলের তুল্যাঙ্ক, এই সূত্রটাকে বলে জুলের সূত্র, আর জেটাকে বলে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। জে কে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা জুলের তুল্যাঙ্ক। জে এর একটা মানও থাকে, তুমি মানটাও লিখে রাখো। জে এর ভ্যালু 4.2 into 10⁷ আর্ক পার ক্যালোরি, অথবা এটাকে লেখা যায় 4.2 জুল পার ক্যালোরি। যে ভ্যালুটা মুখস্থ রাখবে, অঙ্ক করতে গেলে তোমার লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটাকে বলি আমরা একমাত্রিক অস্থিতিস্থাপক সংঘর্ষ, ওয়ান ডাইমেনশনাল। এবার দেখো অস্থিতিস্থাপক সংঘর্ষ 2 ডাইমেনশনালও হতে পারে। জাস্ট একটা এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। এবার দেখো একটা এক্সাম্পল দেখো, দ্বিমাত্রিক সংঘর্ষের একটা উদাহরণ দেখবো আমরা। দেখো যে দ্বিমাত্রিক অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ, যে এক্সাম্পল অফ 2 ডাইমেনশনাল inelastic collision, এক্সাম্পল অফ 2 ডাইমেনশনাল inelastic collision। দেখো এটা কি বলছে, ধর এরকম হলো যে এই হচ্ছে একটা দ্বিমাত্রিক ক্ষেত্র, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। তো এখানে একটা বস্তু আছে, ভর m1। এই বস্তুটা x অক্ষ বরাবর যাচ্ছে u1 বেগে। এখানে একটা বস্তু আছে, এর ভর m2, এটা y অক্ষ বরাবর যাচ্ছে u2 বেগে। এই অরিজিনে এসে ও বিন্দুতে দুটো বস্তু সংঘর্ষ, এবং তোমায় বলছে সংঘর্ষটা অস্থিতিস্থাপক। বলছে সংঘর্ষের পরে তুমি বেগ বার করো। তাহলে যখনই তোমায় বলছে অস্থিতিস্থাপক, তোমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে অস্থিতিস্থাপক মানে আফটার কলিশন দুটো বস্তু পরস্পর যুক্ত হয়ে একটা কনজুগেট মাস তৈরি করবে। তাহলে যেহেতু আমায় বলেছে সংঘর্ষটা অস্থিতিস্থাপক, তাহলে ও বিন্দুতে সংঘর্ষের পর তারা একটা কনজুগেট মাস তৈরি করবে, যার ভর হবে m1 প্লাস m2, এবং ভেলোসিটিটা বার করতে হবে, ধরলাম ভেলোসিটি v, যেটা x অক্ষের সাথে কত কোণ করেছে, সাপোজ থিটা। x অক্ষের সাথে কত কোণ করছে, থিটা কোণ। তাহলে এটা হচ্ছে আমার কনজুগেট মাস। যখনই অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে, তখনই কিন্তু কনজুগেট মাসের কথা তোমায় খেয়াল রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না, যে ধাক্কা লাগার পরে দুটো বস্তু পরস্পর যুক্ত হয়ে যায়। এবার ফার্স্ট তুমি ভি বার করো, প্রথম কাজ করতে দিয়েছে ভি বার করো। তাহলে তুমি দেখো কি করবে, ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করো, অ্যাপ্লাইং কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম। তো এখানে দ্বিমাত্রিক, আমি এইমাত্র আজকে বললাম, দেখো দ্বিমাত্রিক সংঘর্ষ যেখানে হবে, সেখানে তোমাকে ভরবেগের সংরক্ষণ সূত্র দুবার প্রয়োগ করতে হবে, একবার x অক্ষে, একবার y অক্ষে। তা প্রথমে আমরা along x axis করব। দেখো along x axis, x অক্ষের দিকে দেখো ধাক্কা লাগার আগে যে ভরবেগটা আছে সেটা হচ্ছে m1q1, x অক্ষের দিকে ভরবেগ। এই ভরবেগটা x অক্ষের দিকে নিয়ে এর ভরবেগ আছে y অক্ষের দিকে। তাহলে x অক্ষের দিকে ভরবেগ পাচ্ছ বিফোর কলিশন m1u1, আর আফটার কলিশন কি হবে, এই যে v ভেলোসিটি দেখছো, এই ভিটাকে যদি কম্পোনেন্টে স্প্লিট করো, তাহলে কম্পোনেন্ট কত হবে, v cos θ। তাহলে m1 প্লাস m2 ভরের ভেলোসিটি x অক্ষের দিকে কত, v cos θ। তাহলে ভরবেগ কত হবে, m1 প্লাস m2 v cos θ। এটা একটা ইকুয়েশন পেলে, x অক্ষের দিকে হয়ে গেল। এবার চলে এসো তুমি along y axis। দেখো y অক্ষের দিকে কি হচ্ছে, y অক্ষের দিকে যদি বিফোর কলিশন ভরবেগ দেখো, তাহলে খালি m2 ভরবেগ আছে,
বিফোর কলিশন y অক্ষের দিকে যে ভরবেগটা আমরা পাচ্ছি সেটা খালি m2, m1 এর কিন্তু ভরবেগ y অক্ষে নেই, m1 এর ভরবেগ আছে x অক্ষে, y অক্ষে ভরবেগ আছে m2, তাহলে y অক্ষের দিকে বিফোর কলিশন মোমেন্টাম হবে m2 u2, আর আফটার কলিশন কি হবে দেখো, এই যে ভেলোসিটি v তার কম্পোনেন্ট y অক্ষের দিকে কত হচ্ছে, y অক্ষের দিকে তার কম্পোনেন্ট পাচ্ছ দেখো v sin থিটা, v এর কম্পোনেন্ট y অক্ষের দিকে হচ্ছে v sin থিটা, তাহলে ভরবেগ কত হবে y অক্ষের দিকে m1 প্লাস m2 ইনটু v sin থিটা, এটা ইকুয়েশন 2। এবার এই 1 আর 2 দুটো ইকুয়েশনকে সলভ করলেই তুমি v এর মান পেয়ে যাবে। জাস্ট কি করবে, 1 নম্বরের বর্গ করো, 2 নম্বরের বর্গ করে যোগ করে দাও, 1 নম্বরের বোথ সাইডে স্কয়ার, 2 নম্বরের বোথ সাইডে স্কয়ার করে যোগ করো, কি হবে দেখো m1 স্কয়ার u1 স্কয়ার প্লাস m2 স্কয়ার u2 স্কয়ার, রাইট সাইডে চলে আসবে m1 প্লাস m2 হোল স্কয়ার ইনটু v স্কয়ার, sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যোগ করলে 1 হয়ে যাবে। তাহলে এবার দেখো আমি v এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে একটা উত্তর আমার হয়ে গেল v √m1 স্কয়ার u1 স্কয়ার প্লাস m2 স্কয়ার u2 স্কয়ার বাই m1 প্লাস m, এই হলো তোমার ভেলোসিটি। এবার ভেলোসিটি যেহেতু ভেক্টর রাশি, তাহলে দেখো এখানে ভেলোসিটি একটা অ্যাঙ্গেল আছে x অক্ষের সাথে, কত কোণে আছে সেটা থিটা কোণ, তো তোমাকে থিটাটা বার করতে বলবে যে অ্যাঙ্গেলটা কত, তাহলে অ্যাঙ্গেলটা বের হলে কি করে, 2 নম্বর ইকুয়েশনকে ভাগ করে দাও 1 নম্বর দিয়ে, তাহলে দেখো তুমি থিটা পেয়ে যাবে m2 u2 বাই m1 u1, আর ভাগ করলে দেখো ডান দিকে আসবে tan থিটা, 2 আর 1 ভাগ করলে সবকিছু কেটে গিয়ে থাকবে sin বাই cos করে tan থিটা, তাহলে থিটা পেয়ে গেলে তুমি tan ইনভার্স m2 u2 বাই m1 u1, এই হয়ে গেল তোমার থিটা। তাহলে আফটার কলিশন আমি ভেলোসিটির ম্যাগনিটিউড পেয়ে গেলাম, আবার বেগটা কত কোণে সেই ভেলোসিটির অ্যাঙ্গেলটাও পেয়ে গেলাম। এবার দেখো এখানে যেহেতু এটা ইনইলাস্টিক কলিশন হয়েছে, ফলে তোমাকে বলবে ফাইন্ড আউট দ্য লস অফ এনার্জি, ইনইলাস্টিক কলিশনে লস অফ এনার্জি হয়। তো এবার দেখো লস অফ এনার্জি বের করব কি করে, এখানে যে আমাকে লস অফ এনার্জি ফাইন্ড আউট করতে বলে, তাহলে লস অফ এনার্জি ডেল্টা ই, কি বলেছিলাম, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থেকে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস করবে। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কি আছে, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, তার থেকে মাইনাস করো ফাইনাল কাইনেটিক এনার্জি মানে m1 প্লাস m2 ইনটু v স্কয়ার। এবার এখান থেকে জাস্ট হাফটা কমন নাও আর তুমি v এর মানটা বসিয়ে দাও, দেখো তাহলেই হয়ে যাবে। m1 প্লাস m2 যেমন আছে থাকলো, v এর মানটা বসাও, দেখো v এর ভ্যালু এটা আছে, এটাকে স্কয়ার করে বসাবে, তাহলে রুটটা উঠে যাবে m1 স্কয়ার u1 স্কয়ার প্লাস m2 স্কয়ার u2 স্কয়ার, হলো রুট হয়ে গেল, আর নিচে হয়ে যাবে m1 প্লাস m2 হোল স্কয়ার। তাহলে এখানে m1 প্লাস m2 সাথে স্কয়ারটা কেটে গেল। এবার এখানে তুমি কি করবে, এবার এলসিএম করবে, তাকে তোমার এলসিএম হবে দেখো m1 প্লাস m2, এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করবে, দেখো আগেও করেছিলেন m1 স্কয়ার u1 স্কয়ার প্লাস m2 স্কয়ার u2 স্কয়ার প্লাস m1 m2 u1 স্কয়ার প্লাস m1 m2 u2 স্কয়ার, আর এখানে মাইনাস সাইন দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে m1 u1 স্কয়ার মাইনাস m2 স্কয়ার u2 স্কয়ার। এবার দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে, কাটা কেটে যাচ্ছে, m1 স্কয়ার u1 স্কয়ারের সাথে m1 স্কয়ার u1 স্কয়ার কেটে গেল, m2 স্কয়ার u2 স্কয়ারের সাথে m2 স্কয়ার u2 স্কয়ার কেটে গেল, পড়ে রইল কারা, এটা আর এটা। তাহলে এবার এখান থেকে m1 m2 কমন নিয়ে নাও, দেখো হয়ে গেল u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার বাই 2 m1 plus m2, that is the loss of kinetic energy। তাহলে এরকম দ্বিমাত্রিক যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে সেখানে লস অফ কাইনেটিক এনার্জি হয়ে গেল m1 m2 u1 plus u2 u1 স্কয়ার plus u2 স্কয়ার বাই 2 m1 plus m2। দেখো এটাও কিন্তু একটা ধনাত্মক রাশি, এটাও পজিটিভ কোয়ান্টিটি, কারণ দেখো u1 এর মাথায় স্কয়ার আছে, u2 এর মাথায় স্কয়ার আছে, এটা কখনোই নেগেটিভ হওয়া সম্ভব নয়। তার মানে যে কোনো রকম অস্থিতিস্থাপক
সংঘর্ষ, সেটা ওয়ান ডাইমেনশনালি হোক আর টু ডাইমেনশনালি হোক, সব ক্ষেত্রেই তোমার একটা লস অফ এনার্জি হবে, সব ক্ষেত্রেই তোমার একটা লস অফ এনার্জি থাকবে। তাহলে এটা একটা আমাদের পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। এই কোশ্চেনটা আমাদের বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। এই ভেলোসিটি বার করা, অ্যাঙ্গেল বার করা আর লস অফ এনার্জি বার করা, এই তিনটে জিনিস করতে দেয় এই কোশ্চেনটা। ভালো করে এটা প্র্যাকটিস করবে, এটা পরীক্ষায় আসে। এবার দেখো অস্থিতিস্থাপক সংঘর্ষের আরেক ধরনের অঙ্ক দেখবে তোমরা পাবে। তোমরা এক্সারসাইজ তো করছো, কিন্তু হয়তো পেয়েছো তোমরা, আটকাতে পারে এই অঙ্কটা, সেটা একটু বলে দিলাম। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ধরো তোমার বলছে যে তুমি বাড়ির ছাদ থেকে, তোমার বাড়ির সিলিং থেকে দড়ি দিয়ে একটা এরকম উডেন ব্লককে ঝুলিয়ে দিবে। একটা উডেন ব্লক, এটার মাস, এটা একটা ব্লক হচ্ছে, এর মাস হচ্ছে m, এটা ঝুলছে, সাম্য অবস্থায় আছে। এবার এখানে একটা বন্দুক আছে, এখানে একটা বন্দুক আছে, এই বন্দুক থেকে একটা বুলেট ফায়ার করা হলো। তোর এটা হচ্ছে একটা বুলেট ফায়ার করা হয়েছে বন্দুক থেকে, এটা হচ্ছে বুলেট, একটা গুলি বেরিয়েছে বন্দুক থেকে। এই গুলিটার ভর হচ্ছে স্মল m আর ভেলোসিটি u। তাই একটা বন্দুক থেকে তুমি একটা বুলেট ফায়ার করলে, বুলেটের মাস m, ভেলোসিটি u, বুলেটটা সেই ব্লকটাকে ধাক্কা দেয় এবং সংঘর্ষটা হলো অস্থিতিস্থাপক। এবার বলছে সংঘর্ষের পর এই ব্লকের হাইট কত হবে। তাহলে দেখো যেহেতু বলছে সংঘর্ষ অস্থিতিস্থাপক, তাহলে বুলেটটা এসে যখন ব্লককে ধাক্কা দেবে, তাহলে বুলেটটা ব্লকের সাথে আটকে যাবে, এটা সেপারেট হবে না। কারণ অস্থিতিস্থাপক সংঘর্ষে দুটো বস্তু একত্রিত হয়। তাহলে বুলেটটা এসে ব্লকে ঢুকে গেল, ঢুকে ব্লকের মধ্যে আটকে গেল, ব্লক থেকে কিন্তু বেরোবে না, কারণ এটা কনজুগেট মাস তৈরি করবে। তার মানে আফটার কলিশন এর টোটাল মাস হয়ে গেল m প্লাস m, এবং অবশ্যই একটা ভেলোসিটি গেইন করবে, ধরো সে ভেলোসিটিটা v। তাহলে বুলেট এসে ব্লককে ধাক্কা দিল, তারা কনজুগেট মাস তৈরি করলো, যেহেতু কলিশনটা ইনইলাস্টিক, আফটার কলিশন ভেলোসিটি হলো v। এবার এই ভেলোসিটিটা নিয়ে এই যে বস্তুটা যেটা ঝুলছিল, সেটা এবার এদিক থেকে কি হবে, এরকম ঘুরতে শুরু করবে, এরকম একটা উচ্চতায় উঠে যাবে। তোমাকে হাইটটা বার করতে বলেছে, তোমাকে বলেছে ফাইন্ড আউট দ্য হাইট অফ দ্য ব্লক, যে ব্লকটা কতটা উঠলো, অর্থাৎ তোমাকে এই হাইটটা ক্যালকুলেট করতে হবে, যে ধাক্কা লাগার পরে এই বুলেটটা ব্লকটাকে যে ঠেললো তাহলে কতটা উঠে গেল, হাইটটা কত। তাহলে বুলেটটা এসে ব্লককে ধাক্কা দিল, তার একটা কনজুগেট মাস তৈরি করলো, তার ভেলোসিটি হলো v। এবার বুলেটটা ব্লকটাকে ধাক্কা মারার ফলে ব্লকটা কত উচ্চতায় উঠছে, হাইটটা বার করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমাদের এই v বার করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে v। তাহলে এখানে দেখো এই সংঘর্ষটা কি হলো, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে v বেরোবে কি করে, v আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে বার করব। দেখো আমার কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম অ্যাপ্লাই করব। তাহলে কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে, m ভরের বস্তুর বেগ কত আছে, u, mu। আর এই যে ব্লকটা, তার কিন্তু কোনো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না, ব্লকটা জাস্ট ঝোলানো ছিল, ওর কোনো ভেলোসিটি ছিল না। তাহলে ব্লকের জন্য কোনো ইনিশিয়াল মোমেন্টাম লিখতে হবে না। আফটার কলিশন কি হলো, ব্লক আর বুলেট যুক্ত হয়ে গেল, তাহলে মাস হলো m প্লাস m, ভেলোসিটি হলো v। তাহলে দেখো v পেয়ে গেলে তুমি, যে আফটার কলিশন যে কনজুগেট মাস হলো তার ভেলোসিটি হলো mu বাই m প্লাস m। এবার তোমাকে বার করতে হবে হাইটটা, যে হাইটটা কত হবে। তাহলে এবার তুমি হাইট বার করার জন্য কি করবে, কনজারভেশন ল অফ এনার্জি অ্যাপ্লাই করবে। আমরা আগের দিন পড়েছি সব ক্ষেত্রে মেকানিক্যাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকে, তাহলে কনজারভেশন ল অফ এনার্জি অ্যাপ্লাই করবে। এবার দেখো কনজারভেশন ল অফ এনার্জি, মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে আমরা জানি। তাহলে দেখো এই পজিশনে এই বস্তুটার যে কনজুগেট মাসটা, তার গতি শক্তি কত, হাফ m প্লাস m v স্কয়ার। আর যখন এই উচ্চতায় উঠে গেল, এখানে গিয়ে কিন্তু ওর কোনো ভেলোসিটি নেই। যখন এই উচ্চতায় উঠেছে, ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভেলোসিটি কত হয়, শূন্য, সেখান থেকে তো আবার নামবে। তাহলে এখানে ভেলোসিটি নেই, তাহলে সবটাই আছে কি, স্থিতি শক্তি, কারণ এখানে হাইট আছে, হাইট কত h। তাহলে এই পজিশনে ওর কি আছে, পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত হবে, m প্লাস m gh, m প্লাস m gh পোটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো m প্লাস m কেটে গেল, তাহলে v স্কয়ার হয়ে গেল 2gh। তোমাকে h বার করতে বলেছে, তাহলে v স্কয়ারের জায়গায় v এর ভ্যালুটা বসিয়ে দাও, কত হবে m স্কয়ার u স্কয়ার বাই m প্লাস m এর
হোল স্কয়ার ইকুয়াল টু 2gh। এবার তোমার এখান থেকে হাইট বেরিয়ে যাবে, কত হবে m স্কয়ার u স্কয়ার বাই 2g m প্লাস m এর হোল স্কয়ার, দ্যাট ইজ ইওর হাইট। তাহলে এখানে v এর মানটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে তুমি h এর ভ্যালুটা পেয়ে গেলে যে হাইট অফ দা ব্লক কত হবে, h হয়ে গেল তাহলে m স্কয়ার u স্কয়ার বাই 2g m প্লাস m হোল স্কয়ার। এই হচ্ছে তোমার হাইট। ঠিক আছে, এটা একটা আমাদের অঙ্ক দেয় যেরকম বুলেট গিয়ে ব্লককে ধাক্কা দিল, ব্লক আর বুলেট যুক্ত হলো, আফটার কলিশন ব্লকটার হাইট কি হবে, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে হাইটটা ক্যালকুলেট করব। ঠিক আছে, তাহলে এরকম তুমি অঙ্ক পাবে। এবার অঙ্কগুলো যখন করবে আশা করি এই অঙ্কগুলো পাবে, এরকম অঙ্ক দু তিনটা আছে। এবার আমরা চলে আসছি পরের কলিশন, অর্থাৎ পার্শিয়ালি ইলাস্টিক কলিশন। দেখো আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, পার্শিয়ালি ইলাস্টিক কলিশন। দেখো এটা কি হচ্ছে, পার্শিয়ালি ইলাস্টিক কলিশন, আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। এটাই আমাদের লাস্ট টাইপের কলিশন। তিন রকম কলিশন হয়। দেখো ধরো এখানে একটা বস্তু আছে m1 ভরে, বস্তুটা q1 বেগে গতিশীল, এটা m2 ভরের বস্তু u2 বেগে গতিশীল। এবার এদের মধ্যে কলিশন হলো, m1 m2 কে ধাক্কা দিল, ধাক্কা যখন দেবে একজন সাথে আরেকজনের অ্যাকশন আর রিঅ্যাকশন থাকে। তোমরা জানো যে m1 যখন m2 কে ধাক্কা দেবে এখানে একটা অ্যাকশন থাকবে প্রতিক্রিয়া বল, আর তার একটা রিঅ্যাকশন মানে প্রতিক্রিয়া বল থাকবে, হলো অ্যাকশন রিঅ্যাকশন। আফটার কলিশন m1 এর ভেলোসিটি ধরো হয়ে গেল v1 আর m2 ভরের ভেলোসিটিটা হয়ে গেল v2। এবার যখন এটা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ হবে অর্থাৎ পার্শিয়ালি ইলাস্টিক কলিশন, সেখানকার ফিচারস গুলো, বৈশিষ্ট্যগুলো কি খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে যে কোনো সংঘর্ষে আমি বলেছি লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই যে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ, এখানেও কিন্তু লিনিয়ার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে। তাহলে তুমি লিখতে পারবে সংঘর্ষের আগের ভরবেগ ইকুয়াল টু সংঘর্ষের পরের ভরবেগ। তাহলে প্রথম ফিচারস আমরা যেটা পাচ্ছি যে লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ, লিনিয়ার মোমেন্টাম কি থাকবে, রিমেইন কনস্ট্যান্ট। রৈখিক ভরবেগ ধ্রুবক থাকবে, রিমেইন কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে দেখো লিখব m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ সংঘর্ষের পরের ভরবেগ ইজ ইকুয়াল টু সংঘর্ষের আগের ভরবেগ m1 u1 প্লাস m2 u2। এটা অবশ্যই হবে, যে কোনো সংঘর্ষের ক্ষেত্রে এই ইকুয়েশনটা লেখা যায়। এবার হচ্ছে কি সংঘর্ষ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটাকে আমরা কিভাবে লিখি, দেখো আমরা ফর্মুলা শিখেছি। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন আমরা ই দিয়ে লিখি, সেটা ছিল ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন। দেখো আগের দিনের ক্লাসে পড়েছিলেন, ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন। এবং যখনই পার্শিয়ালি ইলাস্টিক কলিশন হবে তখন সবসময় মনে রাখতে হবে এর ভ্যালুটা 1 এর থেকে ছোট হবে এবং 0 এর থেকে বড় হবে। পার্শিয়ালি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে E1 হয়, ইলাস্টিকে E0 হয়, আর পার্শিয়ালি হলে 0 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে এখান থেকে দেখো কোণাগুণি গুণ করলে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি v2 v1 ইকুয়াল টু u1 u2। এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে দুটো বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম যে ভরবেগ সংরক্ষিত, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 1 এর থেকে ছোট, 0 এর থেকে বড়। এবার এখান থেকে একটা কোশ্চেন করতে পারে তোমায় যে সংঘর্ষের পর এই ভেলোসিটিটা কত হবে, v1 v2 টা বার করতে হবে। সংঘর্ষের পর v1 v2 জাস্ট আমরা কিভাবে বার করব, দুটো ইকুয়েশন আছে আমার কাছে 1 আর 2, আমাকে v1 v2 বার করতে হবে। আমরা এদেরকে অপনয়ন পদ্ধতিতে মানে এলিমিনেশন প্রসেসে সমাধান করব, সলভ করব। তাহলে দেখো কি করবে, 1 নম্বর ইকুয়েশনের সাথে যোগ করো 2 নম্বর ইকুয়েশন, তাকে মাল্টিপ্লাই করে নাও m1 দিয়ে। তাহলে প্রথমে 1 নম্বর ইকুয়েশনটা যেমন আছে লিখে ফেলো, m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু m1 q1 প্লাস m2 q2। এবার 2 নম্বর ইকুয়েশন লিখবে, 2 নম্বর ইকুয়েশনটা m1 দিয়ে মাল্টিপ্লাই করে লিখো। তাহলে m1 v2 মাইনাস m1 v1, এখানে m1 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে m1 e u1 মাইনাস
m1 e u2 হলো। এবার এটাকে যোগ করে দাও, দেখো যোগ করলে এই যে m1 v1 টা কেটে যাবে, তাহলে কি রইল এখানে m1 প্লাস m2 v2 ইকুয়াল টু, এখানে দেখো m1 u1 কমন নেওয়া যাবে, তাহলে কমন নিয়ে নাও, তাহলে থাকছে এখানে 1 প্লাস e, আর এখান থেকে দেখো আমি u2 টা কমন নিতে পারছি, তাহলে এই হয়ে গেল আমার u2 কমন, তাহলে এখান থেকে v2 বেরিয়ে যাচ্ছে। তাহলে আফটার কলিশন v2 কত হচ্ছে দেখো সাজিয়ে লিখি m1 u1 ব্র্যাকেট 1 প্লাস e প্লাস m2 মাইনাস e m1 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই হলো আমার সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর ভেলোসিটি। আফটার কলিশন আমি সেকেন্ড বস্তুটার m2 ভরের বস্তুর বেগ পেয়ে গেলাম, তাহলে আবার আমাকে v1 ও তো ফাইন্ড আউট করতে হবে, এটা তো v2 বেরোলো, এটা হচ্ছে v2 এর ফর্মুলা। তাহলে v1 কে কিভাবে বার করবে দেখো, v1 বার করার সময় তুমি অপনয়ন পদ্ধতিই করবে, কিন্তু কি করবে এবার এখানে 1 আর 2 কে যোগ করেছো, এবার তুমি কি করবে 1 নম্বর থেকে বিয়োগ করবে 2 নম্বর ইকুয়েশন, মাল্টিপ্লাই করলে m2 দিয়ে, অর্থাৎ এবার 2 নম্বর ইকুয়েশনকে আগে m2 দিয়ে মাল্টিপ্লাই করে নেব, তারপর 1 থেকে বিয়োগ করে দেব। এটা তোমাকে করতে হবে না, এই একটা তুমি করে দেখালে, আর সেকেন্ডের ইনস্ট্রাকশনটা লিখবে, যে কি ইনস্ট্রাকশনটা আছে 1 - 2 * m2 এটা লিখবে। এই কাজটা করার দরকার নেই, এটা তুমি এই v2 যে ইকুয়েশনটা আছে এটাকে দেখে দেখেই লিখতে পারবে। আমি তোমায় দেখে দেখে লিখে দিচ্ছি, দেখো v2 এর জায়গায় হয়ে যাবে এবার v1। কি হবে, এই প্রত্যেকটা সাফিক্স চেঞ্জ করতে হবে, অর্থাৎ m1 টা হবে m2, m2 হবে m1, u1 এর জায়গায় আসবে u2, u2 এর জায়গায় আসবে u1, জাস্ট সাফিক্স পাল্টে যাবে। দেখো m1 u1 আছে, এটা হয়ে যাবে m2 u2, এটা 1 প্লাস e, এখানে প্লাস m2 মাইনাস e m1 আছে, এটা হবে m1 মাইনাস e m2, এটা u2 আছে হয়ে যাবে u1, আর নিচে m1 প্লাস m2 আছে, তো সাফিক্স চেঞ্জ করলে এটা হবে m2 প্লাস m1। তো ভালো করে ভাবো m1 প্লাস m2 আর m2 প্লাস m1 বোথ আর সেম, তো তুমি এখানে m1 প্লাস m2 রেখে দিতে পারো, তাতে কিছু অসুবিধা নেই। তাহলে এই হয়ে গেল তোমার v1। তাহলে ঠিক জাস্ট অপনয়ন পদ্ধতিতে যেভাবে তোমরা ক্লাস 10 এ বিভিন্ন সমাধান শিখেছো সেইভাবে দুটো ইকুয়েশনকে সলভ করবে, করলে তোমার v1 আর v2 বেরিয়ে যাবে। তো এটা একটা আমাদের প্রুফ করতে দেয়। এবার দেখো সেকেন্ড যে থার্ড বৈশিষ্ট্য যেটা আসে সেটা হচ্ছে যে যখনই কোথাও পার্শিয়ালি ইলাস্টিক কলিশন হয়, অর্থাৎ আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ যেখানে হয় সেখানে শক্তির লস হয়। যেমন আমরা বললাম দেখো ইনইলাস্টিক কলিশনে শক্তির লস হয়, সেরকম আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেও শক্তির লস হয়। তাহলে পার্শিয়ালি ইলাস্টিক কলিশনে এনার্জি গতি শক্তির লস হয়। তোমায় বলবে লস ক্যালকুলেট করো, তাহলে দেখো লস অফ কাইনেটিক এনার্জি, देयर इज এ লস অফ কাইনেটিক এনার্জি ইন পার্শিয়ালি ইলাস্টিক কলিশন। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষে গতি শক্তি হ্রাস পায়। তাহলে এবারে এই হ্রাসটা আমাদের বার করতে হবে, দেখো কিভাবে আমরা বার করব লস অফ কাইনেটিক এনার্জি ইন পার্শিয়ালি ইলাস্টিক কলিশন। দেখো লসের ক্যালকুলেশন একটু মন দিয়ে দেখবে, এটা একটু কায়দা করে করতে হয়। দেখো লস অফ কাইনেটিক এনার্জি কি করবে, ডেল্টা ই। লস মানে কি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি থেকে ফাইনাল কাইনেটিক এনার্জি বিয়োগ করো, তাহলেই তুমি লস পাবে। তাহলে ফার্স্ট তুমি ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটা লিখো, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, মাইনাস করবে ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এই হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস করব, লস বের করতে হবে। এবার এখানে ভালো করে লক্ষ্য করবে কি করছি আমি, দেখো এটাকে আমি সাজিয়ে লিখতে হবে। এখানে আমরা এইভাবে লিখি, দেখো 2 m1 প্লাস m2 লিখলাম একটা। এবার পুরো ইকুয়েশনটাকে আমি m1 প্লাস m2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। জাস্ট দেখো কিভাবে লিখছো, m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার মাইনাস m1 প্লাস m2, আবার এখানে কি আছে দেখো m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার। ঠিক আছে,
তাহলে এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে m1 প্লাস m2 টার্মটা তো কেটে যাবে, আলটিমেটলি আগের লাইনটাই চলে আসবে, কিন্তু আমি সাজিয়ে দিলাম। এবার কি করব, এবার এই দুটোকে গুণ করে দেবো, এগুলোকে এবার মাল্টিপ্লাই করে দাও, দেখো কি আসবে 2m1 প্লাস m2 হলো। এবার এটাকে মাল্টিপ্লাই করলে কি হবে দেখো m1 স্কয়ার u1 স্কয়ার প্লাস m2 স্কয়ার u2 স্কয়ার প্লাস m1 m2 u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার হলো। এবার মাইনাস এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে m1 স্কয়ার v1 স্কয়ার এটা ব্র্যাকেট দিই তাহলে সুবিধা হবে, m1 স্কয়ার v1 স্কয়ার প্লাস m2 স্কয়ার v2 স্কয়ার প্লাস m1 m2 প্লাস m1 m2 এখানে লিখছি দেখো v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার, ঠিক আছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে লিখি। এবার দেখো জিনিসটা কিভাবে করতে হবে, এবার এখানে 2 m1 প্লাস m2 যেমন আছে থাকলো। এবার দেখো এই যে জায়গাটা আছে m1 স্কয়ার u1 স্কয়ার m2 স্কয়ার u2 স্কয়ার m1 m2 u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার, এটাকে কিভাবে লিখবো দেখো, এটাকে আমরা লিখবো m1 u1 প্লাস m2 u2 হোল স্কয়ার প্লাস m1 m2 u1 মাইনাস u2 হোল স্কয়ার। ভালো করে দেখেন, দেখো এই পার্টটাকে আমি এইভাবে লিখেছি, এটা কিন্তু কিছু পাল্টাইনি, তুমি ভালো করে একটু দেখো, এগুলোকে যদি হোল স্কয়ার ফর্মুলায় ভেঙে দাও তাহলে এখানে m1 স্কয়ার u1 স্কয়ার আসবে যেটা আছে, প্লাস m2 স্কয়ার u2 স্কয়ার আসবে সেটাও আছে আগের লাইনে, একটা টার্ম আসবে 2m1 m2 u1 প্লাস 2m1 m2 u1 u2 একটা টার্ম আসবে। আবার এটাকে যখন তুমি হোল স্কয়ার ভাঙবে u1 স্কয়ার আসবে সেটা আছে, u2 স্কয়ার আসবে একটা সেটা আছে, আর একটা টার্ম আসবে মাইনাস 2u1 u2। এবার মাইনাস 2u1 u2 এর সাথে m1 m2 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হবে মাইনাস 2m1 m2 u1 u2, আর এখান থেকে পেয়েছিলাম প্লাস 2m1 m2 u1 u2, তাহলে সেটা কেটে যাবে। তাহলে এই লাইনটাকে আমি এই আকারে লিখতেই পারি, কোনো ভুল নেই। তাহলে ঠিক একই ভাবে আমি এই জায়গাটাকেও সেম ফর্মে ফেলে দিতে পারি, কি না m1 v1 প্লাস m2 v2 হোল স্কয়ার, আবার এখানে m1 m2 এটাকে লিখতে পারি আমি v2 মাইনাস v1 এর হোল স্কয়ার, v2 মাইনাস v1 এর হোল স্কয়ার। এবার দেখো এক নম্বর ইকুয়েশন ভালো করে লক্ষ্য করো, এক নম্বর ইকুয়েশনে বলা আছে m1 u1 প্লাস m2 u2 মানে হচ্ছে m1 v1 প্লাস m2 v2। তাহলে আমি m1 u1 প্লাস m2 u2 মানে হচ্ছে m1 v1 প্লাস m2 v2, তাহলে আমি অনায়াসে আমি m1 v1 প্লাস m2 v2 এর জায়গায় m1 u1 প্লাস m2 u2 লিখতে পারি। তাহলে এবার দেখো আমরা লাইনটা কি পেয়ে গেলাম 1/2 m1 প্লাস m2 1/2 m1 প্লাস m2 যেমন ছিল তেমনই রইল, এই জায়গাটা কিছু চেঞ্জ করছি না, দেখো m1 u1 প্লাস m2 u2 হোল স্কয়ার প্লাস m1 m2 u1 মাইনাস u2 হোল স্কয়ার। এবার মাইনাস সাইন এই যে পার্টটা এটার জায়গায় লিখে দেব m1 u1 প্লাস m2 u2। এবার মাইনাসের পাশে এটা মাইনাস হয়ে গেল, এখানে চলে আসলো m1 m2। এবার দেখো এখানে v2 মাইনাস v1 এর হোল স্কয়ার আছে, দেখো ভালো করে v2 মাইনাস v1 এর হোল স্কয়ার, তাহলে v2 মাইনাস v1 এর হোল স্কয়ার মানে কি দেখো v2 মাইনাস v1 লক্ষ্য করো, এই যে 2 নম্বর ইকুয়েশন v2 মাইনাস v1 মানে হচ্ছে u1 মাইনাস u2, তাহলে এখানে আমি বসিয়ে দিতে পারি e স্কয়ার u1 মাইনাস u2 হোল স্কয়ার, e স্কয়ার u1 মাইনাস u2 হোল স্কয়ার। তাহলে এবার দেখো আমার সিম্পল এই পার্টটা কেটে গেল, এই পার্টটা কেটে গেল, যেটা পড়ে রইল সেটা হচ্ছে এই অংশটা আর এই অংশটা, এবং দুজনের থেকেই দেখো m1 m2 u1 মাইনাস u2 হোল স্কয়ারটা কমন নেওয়া যাবে, দুজনের থেকেই m1 m2 u1 মাইনাস u2 হোল স্কয়ারটা কমন নিতে পারবো। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে দেখো, তাহলে আমরা লিখতে পারছি এবার therefore
ডেল্টা ই কি আছে 1/2 m1 প্লাস m2 যেমন আছে থাকলো। এই দুটো টার্ম থেকে আমি m1 m2 u1 মাইনাস u2 হোল স্কয়ার কমন নিলাম, তাহলে কি থাকবে এখানে 1 আর এখানে থাকছে মাইনাস e স্কয়ার। তাহলে এই হচ্ছে তোমার অ্যানসার। তাহলে লস অফ এনার্জি হয়ে গেল, তাহলে দেখো m1 m2 u1 মাইনাস u2 হোল স্কয়ার 1 মাইনাস e স্কয়ার বাই 2 m1 প্লাস m, এই হচ্ছে তোমার লস অফ এনার্জি ফর্মুলা চলে আসবে। তাহলে এইভাবে আমরা লস অফ এনার্জি ক্যালকুলেট করব ইন কেস অফ ইনইলাস্টিক কলিশন। জাস্ট দুটো কাইনেটিক এনার্জিকে মাইনাস করা, প্রথমে একটু সাজিয়ে রাখো m1 প্লাস m2 দিয়ে একটা ভাগ করে আবার গুণ করে দাও, তারপর এগুলোকে মাল্টিপ্লাই করো করে এগুলো হোল স্কয়ার আকারে লিখতে হবে, এটা খেয়াল রাখবে হোল স্কয়ার আকারে। তারপর তুমি 1 আর 2 নম্বর ইকুয়েশনটা ইউজ করবে, কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম আর কোএফিশিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা ব্যবহার করলে কিছু জিনিস কেটে গেল, তাহলে তোমার অ্যানসারটা চলে আসবে। এবার তোমাকে এখান থেকে একটা পার্ট কোশ্চেন করতে পারে পরীক্ষায়, তোমায় বললো যে তুমি পার্শিয়ালি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে লস অফ এনার্জি ক্যালকুলেট করো, তুমি এই ফর্মুলাটা ক্যালকুলেট করে দিলে, তোমাকে 2 মার্কস দিল। এবার বলবে যে এই ফর্মুলাটা থেকে তুমি প্রমাণ করো স্থিতিস্থাপক সংঘর্ষে কোনো প্রকার গতিশক্তি লস হয় না। এই ফর্মুলা থেকে তোমায় প্রমাণ করতে বলছে যে স্থিতিস্থাপক সংঘর্ষে কোনো শক্তি ক্ষয় হয় না, দেয়ার ইজ নো লস অফ এনার্জি ইন পারফেক্টলি ইলাস্টিক কলিশন। তাহলে এই ইকুয়েশন থেকে সেটা দেখাতে হবে। কি করবে? এটা তো লস অফ এনার্জির ইকুয়েশন, আমার দেখাতে হবে লস হয় না, তার মানে কি দেখাতে হবে? লসটা জিরো। লস হয় না মানে আমাকে দেখাতে হবে লস ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এবার স্থিতিস্থাপক সংঘর্ষে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু কত হয়? স্থিতিস্থাপক সংঘর্ষের কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বা সংঘর্ষ গুণাঙ্ক তার মান হয় 1। তাহলে তুমি জাস্ট ই এর জায়গায় 1 বসিয়ে দাও, ই এর জায়গায় 1 বসালে দেখো 1 মাইনাস 1 0 হয়ে যাবে, তাহলে পুরোটাই 0 চলে আসবে। তাহলে লস অফ এনার্জি 0, দ্যাট মিন্স দেয়ার ইজ নো লস অফ এনার্জি ফর পারফেক্টলি ইলাস্টিক কলিশন। আবার ধরো তোমার প্রশ্ন করলো যে এই সমীকরণটা থেকে তুমি অস্থিতিস্থাপক সংঘর্ষের শক্তি ক্ষয় রাশিমালা বার করো, এইটা থেকে অস্থিতিস্থাপক সংঘর্ষের শক্তি ক্ষয়টা বার করতে হবে। তাহলে এবার দেখো তুমি চিন্তা করবে অস্থিতিস্থাপক সংঘর্ষে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন কত হয়? অস্থিতিস্থাপক সংঘর্ষের কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু হয় 0, তাহলে ই এর জায়গায় 0 বসিয়ে দাও। তাহলে ই এর জায়গায় 0 বসালে 1 মাইনাস 0 মানে 1 হবে, তাহলে অ্যানসার চলে আসবে m1 m2 u1 মাইনাস u2 হোল স্কয়ার বাই 2 m1 প্লাস m2, যেটা আমরা আজকে প্রমাণ করেছি অস্থিতিস্থাপক সংঘর্ষের শক্তি ক্ষয় রাশিমালা। তাহলে দুটো পার্ট কোশ্চেন করতে পারে 1 প্লাস 1, টোটাল 4 মার্কস দিয়ে দিই। তাহলে এইভাবে আমাদের পার্শিয়াল ইলাস্টিক কলিশনের কোশ্চেন আসতে পারে। ভালো করে এটা প্র্যাকটিস করবে। ক্যালকুলেশনটা কঠিন না, সোজা, কিন্তু জাস্ট কয়েকটা স্টেপ তোমার একটু খেয়াল করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার সংঘর্ষ, আমরা 3 রকম সংঘর্ষ করে ফেললাম।